এসে গেছি। কেউ কি আছো? কেউ নেই মনে হচ্ছে এখন। কেউ কি আছো? তাহলে আমার লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবেন অ্যাডমিনরা। পাখি দাস, হ্যালো হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। অনিন্দিতা মুখার্জি, হ্যালো। আস্তে আস্তে সবাই জয়েন হন, তারপর আমি শুরু করছি। ততক্ষণে রেডি হয়ে থাকি। হ্যালো। নন্দিতা, ওয়েলকাম। আর কয়েকজন আসলে আমি শুরু করে দেবো। সুচরিতা, হ্যালো। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। সঙ্গমিত্রা, হাই। আচ্ছা, আর 3-4 জন এসে গেলেই আমি শুরু করে দেবো। সুদীপ্তা মিত্র, হ্যালো। আচ্ছা, এবার শুরু করে দিই। শুধু শুধু রাত করে লাভ নেই। এই ঘরে নেই, অন্য ঘরে ঘুমাচ্ছে। নেই এই ঘরে। তার মধ্যে একটা প্রচণ্ড দুষ্টামি করছে আজকাল। সে কি করছে, বাকিরা যেমন মানে পটি পেলে বাইরে বেরিয়ে চলে যায়, সে চেষ্টাই করছে ঘরের কোন কোনায় গিয়ে টুক করে কাজটা সেরে আসতে পারি, যার ফলে আমি বেশ নাস্তানাবুদ হচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে,
শুরু করে দিই এবার। প্রথমে যে ঘটনাটা বলবো এটা আমার পিসি তার ফিজিওথেরাপিস্ট তাকে এই ঘটনাটা বলেছেন, তো আমি সেখান থেকে ঘটনাটা জানতে পেরেছি। তিনি ফিজিওথেরাপিটা পরে শিখেছেন। আগে যখন মানে অনেকেরই তো খুব টাকা পয়সার একটা ব্যাপার থাকে যে একটু রোজগার করতে হবে, অল্প বয়স থেকেই সংসারে ভার নিতে হবে, এরকম তো কিছু কিছু সংসারে কিছু ছেলের ওপরে, বিশেষ করে ছেলেদের ওপরে, মেয়েদের ওপরেও হয়। বহু মেয়ে আছে যারা অল্প বয়স থেকেই রোজগারের চেষ্টা করে যে ফ্যামিলিকে সাপোর্ট দেবো আর কি। তো সেই ছেলেটির ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছিল। তো ছেলেটি কি করে, তখন ওর মামার একটা বিজনেস ছিল, মামার হচ্ছে গেঞ্জির বিজনেস। তো সেই গেঞ্জির বিজনেসে ও কি করলো, মানে সেখানে কাজ করতে শুরু করলো। তো ওর যেটা মেন কাজ ছিল, মামার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, উনি বিভিন্ন দূরে দূরে গিয়ে জিনিসপত্র দেওয়া বা র মেটেরিয়ালস দিয়ে আসা, বা কেউ বা অনেক গ্রামে যে গেঞ্জি তৈরি হয় সেগুলোকে নিয়ে আসা, মানে কিছু কিছু জিনিস আর কি একটু বাইরে গিয়েও কাজটা করতে হতো। উনি যেখানে ছিলেন তার থেকেও বেশ দূরে 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 গ্রামে, প্রত্যন্ত গ্রামে গিয়েও কিন্তু কাজ করতে হতো, জিনিস দেওয়া নেওয়া বা এই ধরনের কিছু কাজ। যাই হোক, তো কোথাও হয়তো সস্তায় সুতো পাওয়া যায়, সেটা সবাই তো চেষ্টা করবে যে সস্তায় ব্যাপারটা, মানে বিজনেসের এগুলো তো ব্যাপার থাকেই। তো সেই যে দূরে দূরে দূরবর্তী অঞ্চলে গিয়ে যে কাজটা করা, সেটা ওর মামার পক্ষে সেটা করে ওঠা সম্ভব ছিল না, মানে সম্ভব হচ্ছিল না, মামার বয়স হয়ে গেছে। তো তিনি তখন ওকে বলেন যে ঠিক আছে তুই এই কাজগুলো কর। তো ও সেই কাজগুলো মামার কাছে, আর সব বিজনেসেরই তো কিছু আটঘাট আছে, সেটাও শিখছিল। তো ওর মনে হয়তো একটা ধারণা ছিল যে ও হয়তো ভবিষ্যতে কিছু করবে। আলটিমেটলি কিন্তু আমরা জানি যে ও লাস্টে ওই ফিজিওথেরাপির কিছু ট্রেনিং নেওয়া বা হয়তো পড়েছে, আমি সঠিক জানি না, ও ফিজিওথেরাপি করে। তখন অল্প বয়সে এই জিনিসটা করতো। সেটা হচ্ছে ওর মামা একবার বলেছে যে বেশ দূরে, মানে জায়গাটা ঠিক বলেনি আর কি, হয়তো হুগলির কোনো একটা, হুগলি বা নদিয়া যে কোনো একটা প্রত্যন্ত গ্রামে যেতে হবে। এবার যার বাড়িতেও যাবে সেখানে ছোটোবেলায় একবারও গিয়েছিল, মানে মানে সেই লোকগুলো ওর কাছে অপরিচিত নয়, এবং ওদের বাড়িতে যত ওকেশন হয় সেখানে কিন্তু তারা সপরিবারে আসে, ও তাদের কাছে অপরিচিত নয়, এরকম। তো কেন বললাম এ অপরিচিত নয় বা অপরিচিত, এটা একটা বিরাট, এই ঘটনার ক্ষেত্রে এটা একটা বিশাল ব্যাপার। যদি চেনা না হতো তাহলে সম্পূর্ণ আরেক ধরনের ঘটনা ঘটতে পারত, কিন্তু চেনা হয়েছে বলে এক ধরনের ঘটনা হয়েছে। তো এবার ওই ছেলেটি ট্রেনে উঠেছে, ওর হাতে কিছু জিনিস আছে। এবার ট্রেনে ওঠার পর ওর বেশ একটু ঝিমুনি এসে গেছে, ট্রেন তো ভর্তি, একদম পুরো ভর্তি। তো যাই হোক, একটা সিট পেয়েছে, সেখানে বসেও ঝিমোচ্ছিল। ঝিমোতে ঝিমোতে ওর যেটা হয়েছে যে হট করে ওর ঘুমটা ভেঙে গেছে, দেখছে একটা ধান ক্ষেতের মধ্যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কিছু একটা গন্ডগোল হয়েছে, লাইনে কিছু একটা গন্ডগোল হয়েছে, ট্রেন এখানে দাঁড়াবে বেশ কিছুক্ষণ। তারপরে দেখা গেলো বেশ অপেক্ষা করতে 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 মানে ওর খুব বিরক্তি লাগছিল, কিন্তু কিছু করার নেই, ও তো লাগেজ নিয়ে নেমেও যেতে পারছে, মানে একেবারে অচেনা অজানা একটা কোনো একটা গ্রামের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, হয়তো মানে ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ও কিচ্ছু চেনে না ওই সব জায়গাগুলো। আর সেই তো বললাম যে ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় গিয়েছিল, ও কিন্তু বড় অবস্থায় যায়নি, অর্থাৎ ওর ঠিকানা নিয়েই যাচ্ছে, ওর কিচ্ছু মনে নেই ওখানে গিয়ে কি হয়েছিল না হয়েছিল। তো ও তো ওরকমভাবে বসে রয়েছে, বেশ কিছু লোক দেখা গেল যারা হয়তো ধারে পাশে স্টেশনে যাবে, একটু জায়গাটা হয়তো চেনে, তারা নেমে হাঁটতে শুরু করে দিল, দূর বাবা এতক্ষণ কে বসে থাকে, আমরা হেঁটেই চলে যাব বলে তারা চলে গেল, মানে ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গেল। তো তারপর অনেক রাত্রে আবার ট্রেন লাইন আবার ঠিক হলো, মানে আপ ডাউন সব বন্ধ ছিল, কিছু একটা হয়েছিল নিশ্চয়ই সামনে। তো তারপরে অনেক রাত্রে আবার ট্রেন ছাড়লো। ও গিয়ে যখন ওর গন্তব্যের যে স্টেশনটা, সেইখানে গিয়ে যখন পৌঁছলো তখন কিন্তু রাত্রি 1:30। ও বুঝে গেছে যে আজকে আমার কপালে প্রচুর প্রচুর দুঃখ আছে, কারণ কিছুই পাবে না,
যথারীতি একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে রাত্রি 1:30টার সময় ওর জন্য কী থাকবে, ও কী পরিষেবা পাবে সেখানে? যথারীতি ও গিয়ে যখন নেমেছে তখন দেখছে একদম টিমটিম করে একখানা লাইট জ্বলছে, পুরো চত্বরটা পুরো ফাঁকা, কেউ নেই, ধারে পাশে কোথাও নেই। ওই ইয়েতে গেল, ওই কী বলে, যেটা দিয়ে বেরোবার রাস্তা আর কি, সেখানে গিয়ে দেখলো একটা রিক্সাওয়ালা, সে একদম মুড়ি সুড়ি দিয়ে শুয়ে রয়েছে। তার বোধহয় বাড়িতে যাওয়ার জায়গা নেই বা কিছু, অথবা খুব ভোরে হয়তো তার কোনো আসবে, ও আগে থেকেই এসে বসে রয়েছে, কোনো যাত্রী আসবে এরকম কিছু। তো তাকে গিয়ে বলেছে যে মনে করো আমি জায়গার নাম বলছি, জামতলা যাবো, কথার কথা বললাম, আমি জামতলা যাব। তখন বলছে জামতলা অবধি তো পুরোটা যেতে পারবে না, মানে ওখানে তো যথারীতি অনেক খাল বিল ওই সব কিছু থাকে। বলছে ওইখানে খালের উপর যেটা মানে মানে মেন যেটা ব্রিজ ছিল সেটা ভেঙে গেছে। এই ব্রিজ প্রসঙ্গে পরের ঘটনাটা যেটা বলবো সেটা ব্রিজ নিয়েই বলবো, ব্রিজটা মনে রাখলাম। তো যাই হোক, এবার সেই ব্রিজটা তো ভেঙে গেছে, ওটার উপর দিয়ে তো আমাদের রিক্সা যাবে না, আপনাকে একটা জায়গায় নেমে যেতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে। তারপর কতটা বলে, তারপরে কিছুটা গেলেই আপনি পেয়ে যাবেন, মানে মিনিট 15 হাঁটলেই আপনি ওই পাড়াটা পেয়ে যাবেন, যে গ্রামের সেই পাড়াটাতেও যাবে বলেছে আর কি, জামতলা না কি, যাই হোক, জামতলা মানে আমার একেবারেই মানে বানানো একটা নাম, যাই হোক। তো সেখানে ও গেছে। সর্বাণী ওয়েলকাম ওয়েলকাম। তারপর আমার পুচকু দুটোও দেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ও এবার বসে রয়েছে, মানে রিক্সায় উঠেছে। এবার রিক্সা থেকে যখন নেমেছে তখন ও ঘড়িতে দেখলো 2টো বাজে। তারপরে ওই লোকটা বললো এখান দিয়ে চলে যান, সোজা এটা পার হবেন, এটা হেঁটে আপনি সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু মাঝখানটা হয়েছে, ড্যামেজড আছে, ওরকমভাবে হবে না, আপনি চলে যান। মানে আমি নাহলে গিয়ে দিয়ে আসতাম, আমি বুঝতে পারছি এত রাত্রেবেলা আপনি অচেনা জায়গা, আপনার অসুবিধা হবে, কিন্তু আমার না কিচ্ছু করার নেই, আমি কিছু করতে পারবো না। তো ও বলছে না না ঠিক আছে কোনো ব্যাপার না, বলেও হাঁটতে শুরু করেছে। যেতে যেতে তো ওর মনে পড়ছে যে হ্যাঁ একটা এরকম পায়ে চলা না, তখন হয়তো ওরকম কিছুতে গেছে, যাই হোক ওরকম তার উপর দিয়েও গেছিল এবং তার থেকে খুব কাছেই ছিল, এরকম একটা ওর হালকা হালকা একটা স্মৃতি ওর মাথায় আসছে আর কি, খুব অনেক ছোটোবেলায় হয়ে এসেছিল। তারপর সেখানেও যায়, গিয়ে ওকে তো বলে দিয়েছে যে একদম মোটামুটি সোজা রাস্তা, এই দিয়ে যাবে। ও তো খুঁজতেই থাকে। ওর যখন এরকম খোঁজাখুঁজি শুরু হচ্ছে, ওর বারবারই মনে হচ্ছে ওর পাশ দিয়ে হুট করে যেন কেউ যেন আগে হেঁটে চলে যাচ্ছে, তাকে কিন্তু মানে তাকে ফিল করতে পারছে, কিন্তু তাকে কিন্তু দেখতে পাচ্ছে না। এরকম হতে 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 এদিকের যে ঘটনা সেটা হচ্ছে, ও যে আসবে, ওই বাড়ির লোকেরা তো অ্যালার্ট ছিল যে ও কিন্তু আসবে রাত্রেবেলা, মানে এসে পৌঁছবে, তার তো মোটামুটি 11টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো আসেনি। আর আরেকটা হচ্ছে তখন ভোর রাত হয়ে গেছে, 4টে বাজে। ভোর রাত মানে 4টের সময় উঠে ওই বাড়ির যিনি গিন্নি আর কি, মানে যিনি ঠাকুমা, তিনি আবার মানে তার নাতি নাতনিও আছে, সেই যে ঠাকুমা তিনি গরুকে মানে জাবনা দেবেন আর কি, সেটা তখন তার ডিউটি ওটা। উনি না অনেক ভোর মানে তো বললাম তো একদম রাতের শেষ আর কি, সেখানে উনি উঠেছেন যে ওই কাজটা করবেন। তার আগে নিজে হাত পা মুখ ধুয়ে একটু হয়ে তারপর গোয়ালে যাচ্ছে, যে ওরকম উনি যখন যাচ্ছেন তখন ওই মানে হালকা আলোতে উনি না চিনতে পেরেছেন, মানে তার কিছুদিন আগেই ওনারা সপরিবারে এই ছেলেটির মামা বাড়িতে এসেছিল কোনো একটা অকেশনে, তো সেখানে ওনার চিনতে পেরেছে, দেখছে যে ও কীরকম একটা মানে মনে হচ্ছে যেন ও প্রকৃতিস্থ নয়, ও যেন কিছু একটা খেয়েছে মানে নেশাগ্রস্ত, এরকমভাবে থপথপ করে পা মেলে ওদের বাড়ির সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। মানে ওদের বাড়ির দিকে তাকাও নি বা কিছু, সে এবং হাতে ব্যাগ, সে একটা কীরকম মানে ঘাড় ফাড় নামিয়ে ফেলেছে, কাঁধ ফাঁধ ঝোলা। আমরা হাঁটার সময় কিন্তু আমরা কাঁধ ঝুলিয়ে হাঁটি না, কিন্তু তার দেখা যাচ্ছে কাঁধ ফাঁধ ঝোলা, সে ওরকমভাবে হেঁটে চলে যাচ্ছে। তখন উনি হাতের জিনিসপত্র ফেলে দিয়ে এই অমুক, ছেলেটির নাম যাই হোক, ডাক নাম একটা ছিল, তাকে গিয়ে ধরেছে। ধরার পর ওর মনে হলো যেন
মানে চমকটা ভাঙলো, ও যেন ঘোরের মধ্যে ছিল। বলছে, এই তুই আমাদের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছিস, ভেতরে আয়, কী হলো? তখন ও এরমভাবে তাকিয়ে থেকে বলছে, ও ঠাকুমা, বলে প্রণাম টনাম করেছে। বলছে, তুই কোথায় চলে যাচ্ছিলি? তুই আমার বাড়ির পাশ দিয়ে তুই কোন ট্রেনে এসছিস? বলছে, হ্যাঁ আমি। তখন না ও নিজের ঘড়ির দিকে তাকিয়েছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখছে প্রায় 4:30। ও ভাবছে কি, আমি যখন ওই রিক্সা থেকে নেমেছিলাম তখন বাজে 2টো। রিক্সা থেকে হেঁটে ও যে ওই ইয়েটা পার করেছে এইটা ওর পরিষ্কার মনে আছে, এবং তারপরে যেটা ও ফিল করেছে যেন মনে হচ্ছে ওর ধারপাশ দিয়ে কেউ আগে আগে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু তাকেও দেখতে পাচ্ছে না, অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছিল। কিন্তু তারপর ওর কী হয়েছিল ও কিন্তু জানে না, ওর কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। ও শুধু এইটুকু ও ফিল করেছে যে ও খালি হাঁটছে, হেঁটে যাচ্ছে, তো হেঁটেই যাচ্ছে, মানে ও চারপাশে খালি ঘুরেছে 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 ঘুরেছে। হয়তো এই বাড়ির পাশ দিয়ে ও কবার গেছে তা ভগবান জানে, একটা ছোট্ট পাড়া তো, এমন কিছু বড় তো কিছু জায়গা নয়। এইটা ওর মনে আছে যে ও কোনো জঙ্গল ঠঙ্গলে ঢুকেও যায়নি বা কিছু, পাড়ার মধ্যে দিয়েই হাঁটছে, এইটা ফিল করেছে। কিন্তু ও যেন খুঁজে পাচ্ছে না, মানে ও ঠিক ঘটনাটা যে কী ঘটেছে, এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে যে ও হাঁটছিল, ঠিক পর্যায়ক্রমে কী কী ঘটনা ওর সাথে হয়েছে বা ও কী কী ফেস করেছে ও কিন্তু কিছুই জানে না, ওর কিচ্ছু মনে নেই। তো যাই হোক, এটা তো ওর কাছে খুবই মানে অদ্ভুত লেগেছে ব্যাপারটা। তখন ওকে তো বাড়িতে বসিয়ে টসিয়ে দিয়েছে, বসিয়ে বাড়িতে ভেতরে ঢুকে, এখন ওনারাও তো জানে গ্রামের ওরকম, ওরাও তো নিশ্চয়ই এখানে জানে যে এগুলোর আবার অ্যান্টিডোট কী আছে। তারা সেই সমস্ত জিনিসপত্র নিয়ে এসে বলেছে, তুমি আগে সমস্ত জামাকাপড় ছেড়ে ফেলো, জামাকাপড় ছেড়ে ফেলে ওই ইয়েতে, মানে ওদের তো কলপাড় থাকে একটা বা কুঁয়ো পাড় এরকম থাকে, বলছে ওই রকম, তা সেখানে গিয়ে তুমি স্নান করো, ভালো করে স্নান টান করে। ওকে আবার শুকনো জামাকাপড় দিয়েছে, ওর সেরকমভাবে জামাকাপড় টামাকাপড় খুব একটা আনেনি, মানে ও তো রাতে থাকবে, কিন্তু সেরকম যে পরের দিন আবার ও ওইটা পরেই চলে আসবে, হয়তো একটা লুঙ্গি টুঙ্গি এই ধরনের কিছু জিনিসপত্র নিয়ে গেছিলো, একটা বাড়িতে পরে গেঞ্জি এইরকম নিয়ে গেছে। কিন্তু ওকে একদম ভালো মতো গায়ে চাদর টাদর দিয়ে, ওই ভোরবেলা ও স্নান করেছে, ওর তো ভীষণ ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা লাগতে পারে আর কি, নিয়ে এসে তখন ভদ্রমহিলা ওকে দিয়ে পুজো টুজো করিয়ে, মানে ওকে যতটা সম্ভব প্রোটেকশন দেওয়া যায় দিয়ে বলল, আসলে এটা থাকে না, ভুলোয় পেয়ে যায় ও, এবং ভুলো বলতে ওটা যে কী ছিল তা তো ভগবান জানে, কিন্তু যেটা ওর সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে 2.5 ঘন্টার ঘটনা, ও ঠিক মনে করতে পারছে না। ওর খালি মনে হচ্ছে ও খালি হেঁটেছে, এবং এইটুকু মনে আছে কোনো পাড়ার মধ্যে দিয়ে হেঁটেছে, কিন্তু এই 2.5 ঘন্টা ও হেঁটেছে, কী ভয়ঙ্কর ব্যাপার, মানে কি সেটা কি জিনিস যে ও 2.5 ঘন্টা ধরে খালি হেঁটে গেছে। যাই হোক, আলটিমেটলি এই যে ভদ্রমহিলা, ওই যে শুরুতেই সেই জন্য বললাম যে দুপক্ষকে চেনে, আদারওয়াইজ কিন্তু ওই ভদ্রমহিলার পক্ষেও বোঝা সম্ভব ছিল না, বা তারা তো জানতো যে ওই ছেলেটি আসবে, তার তো আসার একটা ইয়ে তো জানতোই, খবরটা ওদের কাছে ছিল, কিন্তু তাহলেও মানে ভদ্রমহিলা যদি তখন না উঠতো তাহলে হয়তো এই বাড়ির উপর দিয়ে হয়তো অনেকবার চলে গেছে, কেউ ওকে খেয়ালই করতো না, হয়তো দিনের বেলা মানে আরও বেলা বাড়লে হয়তো ওর ইয়েটা ফিরতো, সেন্স ফিরতো বা কিছু, মানে কী হতে পারতো, অনেকগুলো প্রবাবিলিটি রয়েই গেল। মানে এটা কিন্তু ও নিজেই এক্সপ্লেন করতে পারে না, যে বা নিজে কোনো বিচার বুদ্ধি দিয়ে এটা ও বার করতে পারে না যে ওর এক্স্যাক্টলি কী হয়েছিল। তো সেটাও বলেছে আর কি, আমার পিসিকে জানিয়েছে। হ্যাঁ প্লিজ সোনালি নাথ, একটু স্টিকার কমেন্টটাও ইয়ে করে দিন প্লিজ, ডিলিট করে দিন ওটা, কারণ এতে ভীষণ রিচ কমে যায়, ভীষণই রিচ কমে যায়। একটু কাইন্ডলি একটু স্টিকার কমেন্টগুলো ইয়ে করবেন, অ্যাভয়েড করবেন। এই ফোনে আমার যে কেন কিছু আসে না, আমাকে এই ফোনটা তবু, হ্যাঁ প্লিজ একটু সবাইকে অনুরোধ করছি, স্টিকারটা দেবেন না, রিচ একদম রিচ ডাউন হয়ে যায় ভীষণভাবে, স্টিকারটা দেবেন না প্লিজ, যিনি স্টিকার দিয়েছেন উনি ওটি ডিলিট করে দিন প্লিজ। আচ্ছা আচ্ছা, তোমাদের কেমন লাগলো? হ্যাঁ থ্যাংক ইউ সুলগ্না, থ্যাংক ইউ ভেরি মাচ। সুমিরা ইজ ওয়াচিং, জুলিয়া চক্রবর্তী ওয়েলকাম, মধুমিতা রয় ওয়েলকাম। একটা গল্পই হয়েছে, ঠিক আছে,
আমি তো এখানে স্টিকারও দেখতে পাচ্ছি না, আর স্টিকারটা যদি থাকে প্লিজ যিনি দিয়েছেন একটু উঠিয়ে দিন। থ্যাংক ইউ মধুমিতা রয়, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ওই যে বললাম যে ব্রিজ কথাটা নিয়ে আমি ব্রিজটা নিয়ে আমি আরেকটা গল্প বলবো। সেটা হচ্ছে দুটি ছেলের ছোটোবেলার থেকে তারা বন্ধু, প্রগাঢ় বন্ধু, একদম গ্রামাঞ্চলে বাড়ি তাদের। তো তারা কি করে, দুজনে একসঙ্গে পড়াশোনা শেষ করে তারপর ওখানে তো কোনো চাকরি বাকরি কিছু ছিল না, গ্রামে দেখলো যে না এখানে কাজকর্ম কিছু করার নেই, তখন ওরা কি করলো, শহরে চলে আসলো। সেটা যে কোনো শহর হতে পারে, আমি অত ডিটেলে যাচ্ছি না। তো সেখানে ওরা যেটা করতো, সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে যা টিফিন নেওয়া সমস্ত গুছিয়ে গেছিয়ে দুই বন্ধু বের হতো, দুজনে দুটো সাইকেল নিত। কারণ খুব স্বাভাবিক কারণে ওদের গ্রামের একেবারে যে পাশ দিয়েই সবসময় স্টেশন হবে তার তো কোনো মানে নেই, ওদের প্রায় কিলোমিটার 1.5 মতো ওরা সাইক্লিং করে এসে ওখানে জমা দিত, মানে স্টেশনে জমা রাখতো দুটো কী বলে সাইকেল দুটো রেখে তারপর ওরা ভেতরে, তারপরে তো এসে টিকিট ফিকিট কেটে বা মান্থলি রাখতো, যাই হোক সেটার সঙ্গে গল্পের কোনো সম্পর্ক নেই। এবার ওরা দুজন আসতো, শহরে আসতো, শহরে এসে ওরা একই জায়গায় চাকরিটা করতো। তো একই জায়গায় মানে একই অফিস না, মানে হয়তো অফিস চত্বর এরিয়াটা হয়তো এক জায়গা ছিল। তো যাই হোক এইভাবেই কিন্তু ওদের বছর পর বছর কাটে, ওরা এইভাবেই বেশ ভালো থাকে আর কি। ফেরার সময় আসার সময় এবং যে হয়তো আগে আসলো এরকমও হয়েছে যে ওরা হয়তো শিয়ালদা দিয়ে যাতায়াত করে, তো সেখানে যা হয় আধ ঘন্টা কি 1 ঘন্টা অন্তর ট্রেন থাকে, ওরা যে এসে সবসময় প্রত্যেক দিনই এক ট্রেনে দুজনে ফিরতে পারে তার হয়তো হয় না, কারণ সবার তো একদিনে ছুটি না, একসঙ্গে এক সময় ছুটি নাও হতে পারে। তখন যে যেরকমভাবে আসতো ওদের ওই একটা টাইম থাকতো যে এতটার থেকে এতটার মধ্যে ওরা, ধরো 7টা থেকে 8টার মধ্যে ওরা স্টেশনে নামবে, তখন ওরা দুজন এসে ওয়েট করতো, একজন অপরের জন্য ওয়েট করে তারপরে যখন আবার দুজনে দেখা হয়ে যেত তখন আবার দুজনে সাইকেলে করে বাড়ি চলে যেত। এটা রেগুলার বেসিসে ওদের রেগুলারের রুটিন এটা। তো সেদিনকে খুব ঝড় বৃষ্টি হলো, একটা ছেলের ফিরতে মানে খুবই দেরি হয়ে গেছে, আর এত ঝড় বৃষ্টি হয়েছে যে মানে সেটা বলার নয়, একটা অনেক জায়গায় গাছ ফাছ পড়ে গেছে ইত্যাদি ইত্যাদি, তো বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আর কি, এত জোরে ঝড় বৃষ্টি হয়েছে, মানে কয়েক ঘন্টা ঝড় বৃষ্টি হয়েছে, ছেলেটার বেশ দেরি হয়ে গেছে। ও এসে ভাবছে যে, ও স্টেশনে নেমে ভাবছে যে কি জানি কি হলো, ও কি ফিরতে পারলো কি না, ও কী করেছে, আগের ট্রেনে ফিরলো কি না, মানে ও কিছু না হতে পারছে না, বুঝতে পারছে না। তখন যেখানে ওরা রাখে, ও চারপাশে দেখলো যে না ওই ট্রেনে কিন্তু ওর বন্ধু ছিল না, ভালো করে প্ল্যাটফর্মটা খুব ভালো করে এপাশ থেকে ওপাশ ওর খেয়াল করলো, কোথাও কিন্তু ওর কাউকে দেখতে পেলো না। তখন ও গিয়ে যেখানে আর কি ওদের সাইকেলটা জমা রাখে সেখানে ও গেল, সাইকেলটা যেখানে জমা রেখেছে সেখানে গিয়ে ও জিজ্ঞাসা, ও দাঁড়ানো মাত্রই সেও তো জানে সাইকেলের দোকানদার, সেও তো সাইকেল জমা রাখার যে লোকটি সে তো ওদেরকে বহু বছর ধরে দেখছে, যার ফলে সে প্রথমেই বলল ওনা চলে গেছে, তোমার বন্ধু চলে গেছে। তখন ঝড়টা মানে সবে থেমেছে, তখন যে ট্রেনটা ঢুকেছে সেই ট্রেনে কিন্তু ও এসছিল, ও চলে গেছে, কারণ ও বলল যে ও একদম সম্পূর্ণ ভেজা, ও এভাবে দাঁড়িয়ে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে, আর বাড়িতেও একটু কিছু বোধহয় কিছু তাড়া ঠাড়া আছে। তখন ও বলছে ও মা চলে গেল, আচ্ছা ঠিক আছে, না ভালোই করেছে, এত বিচ্ছিরি ওয়েদার বা এরকম, তখনও জোরে জোরে হাওয়া দিচ্ছে, ওরও ঠান্ডা লাগছে, কিন্তু ও না ভেজেনি, ও ট্রেনেই ছিল, আর ওর মানে এমন একটা সময় ও উঠেছে যখন ঝড়টার যে মেন যে দাপটটা সেটা মানে থেমে গেছে, ও কিন্তু বেশ দেরি করেই বেরিয়েছিল, তার ফলে খুব তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এমন কিছু ও ভেজেনি। তো বলছে না হারি পুরো বৃষ্টিতে ভিজে গেছে, তাহলে ঝড় বৃষ্টির মধ্যে তাহলে হচ্ছে বন্ধুটার কত কষ্ট হয়েছে, এসব ভাবতে ভাবতে ও সাইকেলে করে যাচ্ছে। এবার যখন ও দেখতে পাচ্ছে যে সেই ব্রিজটা আসছে, ব্রিজগুলো ওই একেবারে গ্রামের অনেক ব্রিজই এরকম থাকে যে মানুষরা নিজেরাই নিজেদের প্রয়োজনে
হয়তো অনেক বার বলা সত্ত্বেও হয়তো সেটা কেউ বানিয়ে দেয়নি বা কিছু, যাই হোক সেটা একদম অন্য কিছু একটা প্রবলেম ছিল হয়তো। তো সেখানে অনেক সময় তারা কি করে নিজেরাই টাকা ফাকা তুলে বা কিছু করে টোরে একটা অস্থায়ী ব্রিজ তৈরি হয়। ওটাও কিন্তু একটা অস্থায়ী ব্রিজ ছিল, যেটা বাঁশ টাস ওই সমস্ত দিয়ে পাটাতন দিয়ে তারা একটা মানে তার উপর দিয়ে একটা দুটো সাইকেল করে চলে যেতে পারবে, মানে ভারী গাড়ি কিছু উঠতো না ওটাতে, সরি। তো সেটার ওপর দিয়ে ও যখন মানে সেই এটাতে যখন ওটাতে উঠবে মানে একটা খালও না, তার থেকে কিন্তু একটু বড়, মানে একটু ছোট নদী টাইপের আর কি, একটু বড়ই কিন্তু সেটা ওই নিচ থেকে বাঁশ তুলে 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 অনেক কষ্টে গ্রামবাসীরা ওটা তৈরি করে নিয়েছিল। আর তারপর দিয়ে পাটাতন পাতা আছে, যে ও তো বললাম যে সাইকেল বা একটু সাধারণ জিনিস আর কি, বেশি ভারী নয়, এরকম মানুষজন চলাচল করলে ওটা কিছুই হবে না এরকম আর কি। তো সেখানে ও হঠাৎ শুনছে যে মানে ওটাতে উঠতে যাবে আর কি। তো তখন ও হঠাৎ শুনছে পেছন দিক থেকে ওর সেই বন্ধু এই যাস না করতে করতে মানে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। ও বলছে আরে তুই কোথা থেকে আসলি, কি আসছো? ও তো নেমে পড়েছে সাইকেল থেকে। আরে তুই কোথা থেকে আসলি? ও তখনও কিন্তু দৌড়েই আসছে, ও তো কিন্তু দেখছে ওর পেছনে দৌড়েই আসছে, যাস না, এবার হাত বাড়িয়ে যাস না। তারপরে ও দেখছে নেই, ভ্যানিশ। এবার আকাশে একদম ঝকঝকে তখন উঠছে, চাঁদ উঠছে, মানে একদম মেঘ চেক কেটে গেছে, তখন কিন্তু আর বৃষ্টি নেই, মেঘ কেটে গেছে। বললাম তো ঝড় বৃষ্টি অনেকক্ষণ, ও ঝড় বৃষ্টি ভালো মতো না হলেও মানে 90% কেটে গেছে, পরিষ্কার হয়ে গেছে, মানে পরিষ্কার মানে টিপ 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 বৃষ্টি হচ্ছে, তখনও রওনা দিয়েছিল, এতটা এসছে। ততক্ষণে কিন্তু আকাশ পরিষ্কার, চাঁদ দেখা যাচ্ছে, পূর্ণিমা নয় কিন্তু চাঁদ আছে আকাশে। ও পরিষ্কার দেখতে পাচ্ছে যে ওই হঠাৎ ওর চোখ এরকমভাবে গেছে ইয়েতে। আমরা কিন্তু নিজেদের বন্ধুদেরকে খুব ভালোভাবে চিনি, সব অবয়বটার সম্পর্কে আমাদের কোনো সন্দেহ থাকে না। ও দেখছে ওই জলের পাশে ও নিজের বন্ধুকে দেখতে পাচ্ছে, মানে শোয়া, এবং তার শোয়ার ভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে সেই দেহে কোনো প্রাণ নেই, ভয়ঙ্করভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। এইটা দেখে ওর আর কিছু মনে নেই, ও ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। কারণ ও 2 মিনিট আগেই দেখেছে বা 1 মিনিট আগেই ও দেখেছে পেছনে বন্ধু ঊর্ধ্বশ্বাসে দৌড়তে আসছে, যাস না। কিন্তু তারপরেই ওর যখন মানে ও হঠাৎ করেই নিচের দিকে চোখটা পড়েছে, তারপরেও দেখেছে বন্ধু নেই, তাতেও ভীষণ চমকে গেছে যে কী হলো, ও তো দৌড়ে আসছিল যাস না বলে। তারপরেও যখন তাকিয়েছে তখন ও দূরে দেখতে পাচ্ছে বেশ বালির উপরে, মানে বালি কাদা জল ওই রকম আর কি জায়গাটা আর কি, সেখানে ওর বন্ধু পড়ে রয়েছে। বন্ধু যে ওরকম সাদা টাইপ কিছু একটা পরা ছিল, সেই জামাকাপড় পরা, কিন্তু ও পরিষ্কার বুঝতে পারছে ওইভাবে যদি কোনো মানুষ পড়ে তার দেহে প্রাণ থাকার কোনো মানে সম্ভাবনাই নেই। ও এটা দেখে এটাও নিতে পারেনি, অজ্ঞান হয়ে যায়। তারপরে যে পেছনে যারা আসছিল তারা এসে তখন ওকে ওইভাবে পড়ে থাকতে দেখে তারাও একটু অ্যালার্ট হয়ে, তারপরে তাদের হাতে টর্চ ফর্চ ছিল, ওর হাতেও টর্চ ছিল, কিন্তু ও সেটা জ্বালায়নি, মানে তখন প্রয়োজন হয়নি। আকাশে একটু হালকা হালকা জ্যোৎস্না মতো, সেইটা দেখে ও চলে আসছিলো। আর পরিচিত রাস্তা, রেগুলার ও ওখান দিয়ে যাতায়াত করে। তো সেখানে তারা থেমে তখন তারা দেখছে যে ওই ব্রিজের মাঝখানটা পুরো ভেঙে বেরিয়ে গেছে আর কি, ভেঙে নিচে পড়া, মানে দুদিক থেকে প্রায় কয়েক ফুট নেই, 2-3 ফুট কিন্তু নেই, তারা ভেঙে পড়ে গেছে। মানে ও যদি স্পিডে চালিয়ে যেত তাহলে ওর মৃত্যু অবধারিত ছিল। এবং ওর যে বন্ধু সে কিন্তু খেয়াল করেনি, তার কারণ তখন ঝড় বৃষ্টিটা হচ্ছিল। আবার এও হতে পারে যে ওকে নিয়েই সেই জিনিসটা পড়েছে, এটাও হতে পারে, বা আগেও জিনিসটা পড়ে গেছে মানে ভেঙে গেছে, এটাও হতে পারে, ও দেখতে পায়নি। ও কিন্তু নিচে পড়ে এবং নিচে পড়ে ওর কিন্তু মৃত্যু হয়, খুব স্বাভাবিক। এটা অনেকটা উঁচু থেকে পড়েছে, আর এই ছেলেটি ভালো করে দেখতে না পেলেও মানে ওইখানে যে কাঠের অংশ টংশ, সেটার মানে ও খুব ভয়ঙ্করভাবে মৃত্যুটা হয়েছে আর কি, ওরমভাবে পড়ে গিয়ে। কিন্তু ও শুধু মানে উঠে শুধু ওর যখন জ্ঞান ফিরল তখন ও শুধু কাঁদতে শুরু করলো, বুঝে গেছে পুরো ব্যাপারটা, যে
আমাকে বাঁচানোর জন্য ও এসেছিল, আমাকে বারণ করার জন্য, যাস না যাস না যাস না। এবং ও সেই মানে ওই দৃশ্যটাও জীবনে কোনোদিন ভুলতে পারে না, যে সেই ছেলেটি দৌড়ে আসছে এবং সেটা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছে ওকে থামানোর জন্যে, যে যাস না। কারণ ও তো সাইকেলে তো স্পিড ছিল, সাইকেলে তো আর কেউ আস্তে আস্তে কেউ যায় না, মোটামুটি ভদ্রস্থ একটা গতিবেগ তো থাকেই। তো সেখানে ও এসে দেখেছে যে ওই ছেলেটি দূর থেকে ওরমভাবে চিৎকার করতে করতে এসে আলটিমেটলি কি হলো, ও বেঁচে গেল। নাহলে কিন্তু ও হয়তো হয়তো ওখান দিয়ে পড়ে যেত, হয়তো ও খেয়াল করতো কিনা, বা ওই অন্ধকার আর আলোর মাঝে, বা ও আদৌ টর্চ জ্বালতো কিনা, মানে কী কী হতে পারতো, অনেক কিছুই হতে পারতো। তবে তার মধ্যে একটা সম্ভাব্য ব্যাপার যে ও মৃত্যু হয়ে যেতে পারতো। ও যদি সাইকেলে করে ঠিক ঠিক করে ওখান দিয়ে যেত, তাহলে ওখান দিয়ে পড়লে কখনই ও বাঁচার কোনো সম্ভাবনা নেই। অনেকটা উঁচু করে জিনিসটা তৈরি হয়েছিল। তো এই আর কি, বন্ধু এসে ওকে বাঁচিয়েছিল। এটারও তো সত্যি কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তবে সব বন্ধু যদি এরমভাবে বাঁচাতো তাহলে অনেক মানুষের মৃত্যু আটকানো যেত, এই আর কি। না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না অর্ক, কোনো ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন চশমা, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক ছিল না। আচ্ছা, সবার কেমন লাগছে কি জানে বাবা। হ্যাঁ, নিজের মৃত্যু হয়েছে, সেটা তো নিজে তো আর কিছু করতে পারেনি, খুব প্যাথেটিকভাবে ওর মৃত্যু হয়েছে, কিন্তু ও শেষ অবধি চেষ্টা করলো যে মানে নিজের বন্ধুকে বাঁচিয়ে দেওয়া। এটা কিন্তু হয়, এরকম ঘটনা কিন্তু আমি শুনেছি, যে আসলে ভালো আত্মা তো থাকেই। যে একজন এসছে, মিউ কি চাই, যাও অন্য ঘরে যাও। আচ্ছা, আসো, এই যে এই যে দেখো একজন, উনি একটু বাইরে থেকে ঘুরে আসলেন। হয়েছে, সবাইকে দেখেছো, টাটা করো, টাটা। আচ্ছা, এরপর হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ঠিকই, সত্যি সত্যি খুব কষ্টের, খুবই কষ্টের। প্রিয়জন, প্রথম কথা হচ্ছে প্রিয়জনকে হারানোটাই একটা, প্রিয় বন্ধু সে ছোটোবেলার থেকে সবচেয়ে কাছের মানুষ, তার সঙ্গে রেগুলার যাতায়াত করে, সেটা তো একটা ভীষণ ব্যাপার, মানে তাকে হারিয়ে ফেলা তো মানে ভীষণ ব্যাপার। আর তারপরে যদি সে চলে যাওয়ার পরেও যদি নিজের কর্তব্যটুকু সেরে যায়, তাহলে তার থেকে ভালো জিনিস তো আর কিছু হতে পারে না। আচ্ছা, এরপর যে ঘটনাটা বলবো, আচ্ছা, একজন মহিলা, মানে একটা মেয়ে, তখন সে মহিলা হয়নি, একটি মেয়ে, তার না মানে কিছু মানুষের থাকে না এক একটা জিনিস ভীষণ সুন্দর, কারোর হয়তো চোখ প্রচণ্ড সুন্দর, কারোর মুখটা ভীষণ সুন্দর, কারোর মানে ফিগারটা খুব সুন্দর, এরকম থাকে তো, এক একজন এক এক রকমের। একটি মেয়ে ছিল যার হচ্ছে ভীষণ সুন্দর চুল, অসম্ভব সুন্দর চুল, মানে সে একেবারে কি বলবো, আশীর্বাদ ধন্য আর কি। এখন তো আমাদের চুলের সমস্যাটা তো মোটামুটি সবারই আছে, সবারই কিছু না কিছু আছেই আর কি, যাই হোক। তো তার মধ্যে সেই মেয়েটি কিন্তু অসাধারণ চুল ছিল, এবং স্কুল কলেজ সবাই ওকে কিন্তু দেখে বলতো, বাবা কি অসাধারণ চুল তোর, কি অসাধারণ চুল। এই জিনিসটাও চুলের কি বলবো প্রশংসা প্রচুর শুনেছে। তো এরকমই একটা বিয়ে বাড়িতে ও একদম মানে সেই প্রায় হাঁটু অবধিও চুল, এবং দেখে মনে হতো যেন একেবারে চকচকে সিল্কের মতো ভীষণ সুন্দর। এবং যা স্বাভাবিকভাবেই ও যেহেতু এত প্রশংসা পেত, ও কিন্তু প্রচণ্ড মেনটেন করতো নিজের চুলকেও। তো এরকম একটা বিয়ে বাড়িতে গিয়ে ওর একটা সম্বন্ধ হয়ে গেল। তারা একেবারে সেই ভদ্রলোক ভদ্রমহিলা, মানে যারা ওর হবু শ্বশুর শাশুড়ি, তারা একদম ওকে দেখে মুগ্ধ হয়ে গেল যে আহা
এই রকম চুল তো আমরা জীবনেও কোনোদিন চোখে দেখিনি। এই মেয়েকেই আমরা ছেলের সঙ্গে বিয়ে দেবো। এবং ছেলেটিও যথেষ্ট যোগ্য ছেলে, ওদেরও কোনো অসুবিধা নেই, ও বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাওয়ার পর তারপরে এদিকে যায় ওদিকে যায়। ওর যেরকম একটু শহরে ওর ইয়ে ছিল, বাড়ি ছিল ওর, কিন্তু বিয়েটা হলো একটু মফস্বল সাইডে। তো সেখানে না মাঝে মাঝে ওই ওদের এন্টারটেনমেন্টটার বিষয়বস্তু মানে ভীষণভাবে ওরা ডিপেন্ড করতো মেলার উপর। ওখানে প্রচুর মেলা টেলাও হতো, তো নানান রকম মেলা হতো। তা একটা মেলাতে মেয়েটি যায়। তা ওকে যেমন শ্বশুরবাড়ি থেকে সবাই বলে দিয়েছিল তুমি কিন্তু ওরকম চুল খুলে রেখে তুমি যদি বিয়ে টিয়ে বাড়ি যাও তাহলে ঠিক আছে, বা শহরে যখন তুমি যাবে তখন যদি চুল খুলে রাখো আমাদের কিছু বক্তব্য নেই, কিন্তু এখানে মানে এদিকে যাবে না ওদিকে যাবে না, চুলটা একটু অন্তত খোপা করে। এখন এত কথা বলতে পারবো না, ম্যাও ম্যাও করেই যাচ্ছে। আচ্ছা, তারপরে ওকে বলেছিল যে যেখানে সেখানে যখন যাবে তুমি সব জায়গায় কিন্তু চুল খোলা রেখে যাবে না, মানে ওর শাশুড়ি ওকে স্ট্রিক্টলি মানা করে দিয়েছিল। তো একদিন ওরকম ও আর ওর দুই তিনজন ননদ ছিল, তো ছোট অল্প বয়সী মেয়ে, তারা স্কুল কলেজে পড়ে এরকম। তারা বলে যে চলো না চলো না, এখানে তো কেউ দেখেনি তোমার এত ভালো চুল, সবসময় তুমি একটা বড় খোপা বেঁধে যাচ্ছ, একটা বিনুনি বেঁধে যাচ্ছ, ওরকমভাবে না, চলো। ওর হাজব্যান্ডও ওকে ইনসিস্ট করে চলো না, কি আছে, আজকে বাবা মা বোধহয় নেই, মানে সেই দিনকে নেই, অন্য কোথাও গেছেন বা কিছু। তো সেখানে ওরা একদম খুব ফ্রি। তখন বলেছে যে চলে 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 চুল, ওর বিশেষ করে ননদরা ভীষণভাবে ওকে বলেছে চলো চলো চুল ইয়ে করে, সবাই দেখবে, সবাই জানবে যে আমার বৌদি এরকম। গেছে মেলায়, ঘুরেছে, মেলায় প্রচুর ঘুরেছে টুরেছে, ওই সমস্ত নাগরদোলায় তুল চড়েছে। ও খুব খুশি, ভীষণ খুশি। অনেক দিন বাদে ও চুল খোলাতে যেন ওর মনে হচ্ছে যেন ওর সেই আবার আগের দিনগুলোকেও, মানে এই যে রেস্ট্রিকশানস সবসময় মানুষকে একটু দুঃখ দিয়ে দেয়, তাই না? আর শ্বশুরবাড়িতে গিয়ে যে একটি মেয়ে যে জিনিসে অভ্যস্ত ছিল সেটা যদি বন্ধ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই তার মনের উপর খুব চাপ পড়ে। তো এক্ষেত্রেও তাই হয়েছিল যে ও তো এটাতে অভ্যস্ত ছিল, তো সেই অনেক দিন বাদে আবার সেই করতে পেরেছে আর কি, চুল ওরকমভাবে খুলে ঠুলে, খুব আনন্দ হয়েছে। এরপরও বাড়িতে চলে আসে, স্বাভাবিক রাত্রেবেলা হয়ে গেছে, তারপরে ওরা বাড়িতে চলে এসছে। বাড়িতে আসার পর থেকে ওর হাজব্যান্ড এবং ওই বাড়ির লোকেরা মোটামুটি খেয়াল করতে শুরু করলো। ওর না মানে সেটা যে মেলার সঙ্গে রিলেটেড এটা ওরা খেয়াল করেনি, কিন্তু ওরা খেয়াল করতে শুরু করলো যে মেয়েটা যেন রোগা হতে শুরু করেছে। মেয়েটা কিন্তু যথেষ্ট মানে সুন্দর চেহারা ছিল, সুস্থ সবল মেয়ে, সে যেন একটু ঝিমিয়ে পড়ছে, তার যেন একটা শরীর খারাপের একটা ইয়ে দেখা গেল, কীরকম যেন রোগা হতে শুরু করলো। এরপর ওর হাজব্যান্ড যেটা খেয়াল করলো, মানে মেয়েটি যেন একটু অস্বাভাবিক লাগছে। একজন হাজব্যান্ড তো স্বামী স্ত্রী দুজনে তো মানে একে অপরকে খুব ভালোভাবে চেনে, তো সেখানে তার যদি কিছু পরিবর্তন হয়, স্বভাবের পরিবর্তন হয়, মেয়েটি যেন একা থাকতে পছন্দ করছে। ওর হাজব্যান্ডকে যেন মানে তার যেন পছন্দ নয়, মানে তো মুখে কিছু বলে না কিন্তু তার ব্যবহারেও বুঝতে পারে যে ওর উপস্থিতিটা তার কাছে খুব একটা পছন্দের জিনিস হচ্ছে না। তাই এটাতে ছেলেটি স্বাভাবিকভাবে খুব হার্ট হয়ে যায় যে এ কী রে বাবা, কয়েক মাস বিয়ে হয়েছে, তো স্ত্রীর কাছ থেকে এই ধরনের আচরণ আমি পাচ্ছি কেন? তারপর দেখা যায় ও মানে খাওয়া দাওয়া একদম কমিয়ে দেয়, ও রোগাই হয়ে যাচ্ছে। তখন ওর শাশুড়ি বলে তো ডাক্তার দেখাতে হবে, কিছুই তো একটা সমস্যা হয়েছে। তারপরে ওকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তো কিছুই রোগ ধরতে পারে না, যে ওর কিছুই নেই, কোনো সেই রকম সেই অর্থে শারীরিক কোনো সমস্যাও চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, খাচ্ছে না সেই জন্য রোগা হয়ে যাচ্ছে। ওকে খেতে বলুন, তুমি ভালো ভালো খাবার খাও তাহলেই তুমি ঠিক হয়ে যাবে, এটাই ওকে বলে। আর ওর হাজব্যান্ড যে জিনিসটা ফিল করছে সেটা তো সে কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না, যে আমার স্ত্রী, সে তার ব্যক্তি জীবনে সে বুঝতে পারছে যে আমার স্ত্রী কিরকম পাল্টে গেছে, আমাকে অ্যাভয়েড করছে, কিন্তু সেটা তো সে লজ্জায় কারোর কাছে সে শেয়ার করতে পারে না। সেও তো একটা অল্প বয়সী ছেলে, সেও তো এমন কিছু বয়স্ক ছেলে নয়। তো
এবং ও আরেকটা জিনিস যেটা বাড়ির সবাই খেয়াল করে, ওর চুল যেন আরও লম্বা হচ্ছে এবং সেটা যেন আরও সুন্দর হচ্ছে, মানে ওর যেন সৌন্দর্যটা, মেয়েটা রোগা ডিগডিগে হয়ে যাচ্ছে কিন্তু ওর সমস্ত সেই সব কিছু যে ওর শরীরের যাবতীয় যেটুকু ও খায় সেটুকুর পুষ্টিটা যেন চুলেই হচ্ছে। ও সারা দেহে কোনো পুষ্টি বৃদ্ধি কিচ্ছু নেই, কিন্তু চুল একেবারে অসাধারণ সুন্দর, আর ও যেন সে একেবারে রেশমের মতো হয়ে যাচ্ছে। সবার চোখেই ব্যাপারটা খুব অস্বস্তিকর অবস্থায় দাঁড়াচ্ছে। তখন ওরা কি করে, ওর মানে ওর শাশুড়ি একজনকে ডেকে পাঠায়। তো যিনি একটু অন্য কিছু জানেন আর কি, তাকে ডেকে পাঠানো হয়। সে এসে প্রথম যেটা প্রশ্ন করে যে তুমি কি চুল খুলে বাইরে গিয়েছিলে, রাত্রেবেলা ছিলে? তখন ও তো সেরকম ভালোভাবে কিছু মনে করতে পারে না, কিন্তু ওর হাজব্যান্ড বলে হ্যাঁ আমরা এরকমভাবে তো গিয়েছিলাম, সে তো অনেক দিন আগে। বললো কোনো ফাঁকা জায়গায়, অনেকটা ফাঁকা জায়গায় এরকম কোথাও ছিলে? বললো হ্যাঁ। তখন বললো বুঝেছি, ঠিক আছে, ওকে না একটা সেপারেট ঘর দিন আপনারা, ওকে একটা সেপারেট ঘর দিন, আমি তারপর যা করার করছি। ওকে একটা সেপারেট ঘর দেওয়া হয় এবং সেখানে পরিষ্কার ওই ভদ্রলোক চারপাশে অনেক কিছু, তো এই এই ব্যাপারগুলো আমি ঠিক ভালো করে আমি জানি না যে কি কি সে করেছিল, সেটা আমি ঠিক জানি না, বা যে বলেছে সেও খুব ভালোভাবে জানে না, ঠিক আছে। অনেক কিছু সে তার জানা যা তারপরে বলে যে ওকে দেখে তোমরা যে মাঠের মধ্যে গিয়ে মেলা হয়েছিল আর কি, সেই মাঠটার পাশে একটা গাছ ছিল, সেই গাছে এরকম একটা নেগেটিভ কিছু ছিল, যেটা যে সঠিক কী জিনিস সেটা উনি বলেননি, বলেছে এরকম কিছু একটা নেগেটিভ এন্টিটি ওর সঙ্গে কিন্তু চলে এসেছে। যার ফলে ওর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে যে তুমি কি খুব কমফর্ট জোনে আছো? বলে না, একদমই না, ও তো আমাকে ভীষণভাবে অ্যাভয়েড করে। বলে এটাই আমি ধারণা করেছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু রাখতে দেবে না, যেই ওর সঙ্গে আসুক। তো সেখানে আমার একটাই ব্যাপার আছে, ওকে যদি তার হাত থেকে বাঁচাতে হয়, ওকে ওই তো বললাম একটা সেপারেটেড রুম দিল এবং সেখান থেকে ও ভীষণ রাগারাগি করতে শুরু করলো। এই মেয়ে জীবনে কারোর উপরে জোরে কথা বলেনি, কোনো দিন চিৎকার চেঁচামেচি করেনি, কারোর সঙ্গে ঝগড়া করেনি, এত মাস এসছে ওদের বাড়িতে, 10-11 মাস এসছে, কোনো দিন কারোর সঙ্গে কোনো বিশ্রী মন্তব্য করা বা কিছু, সে একেবারে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন একটা মানে রকে বসা একটা বাজে ছেলে এরকম টাইপের একটা মূর্তি ধারণ করলো। এবং সে বলে না, এরকম কোনো স্ল্যাংই নেই, সে মানে যাচ্ছেতে এই ভাষায় সে ইউজ করতে থাকে। এবং তখন ওরা কিন্তু একদম বুঝে গেল যে এ তো সমস্যা নেই, এ তো ডেফিনেটলি পজেসড হয়ে গেছে। তারপরে সেই ভদ্রলোক বলেন যে ঠিক আছে, ওকে আমি এক জায়গায় নিয়ে যাব, এবং এসে গেছে কামড়াতে আমাকে, এখান থেকে যাও। কুটুস কুটুস করে এবার হাতে কামড়াতে শুরু করলো। আচ্ছা, তারপরে বলে যে আমি ওকে নিয়ে যাব, এবং ওর হাজব্যান্ডকেও বলে তুমি আমার সঙ্গে যাবে, আমি একটা জায়গায় গিয়ে আর কি এটাকে সরাতে হবে, ওর সঙ্গে যে এসছে তাকে সরাতে হবে, আর 2-1 বেশ সন্ডাগন্ডা লোককে নিয়ে চলো, যারা মানে ওকে ধরে রাখতে পারবে। কারণ আমি যখন কাজটা শুরু করব তখন ওকে ধরে রাখাটাই একটা ভয়ঙ্কর জিনিস হবে, কিন্তু ওটা কিন্তু মারাত্মক ও কাজ করবে, মারাত্মক ও প্রতিবাদ করবে, কারণ ও তো একটা বডি পেয়ে গেছে, সেখানে ও ছাড়তে চাইবে না। তারপরে সে একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং সেখানে একটা সেই ঘটনাটার যে বলছে সে সাক্ষী, মানে তাকে থাকতে দেওয়া হয়নি, এবং পরে যেটা শুনেছে যে ওকে যদি বেঁধেও রাখতো, সেই দড়ি ছিঁড়ে মিড়ে উঠে যেত। তুমি যাও না এখান থেকে একটু, আমি বলবো কি করে, কি বিপদেই পড়লাম। এই প্রত্যেক দিন এসে না ভীষণ বিরক্ত করে, সরি। আচ্ছা, তারপর যেটা হয়েছে, তারপর আলটিমেটলি দেখা গেল মেয়েটা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল, কিন্তু জিনিসটা ওকে ছাড়তে বাধ্য হলো। ও ছেলেটাকে বলল তুমি এখানে থাকবেই না, তুমি এই ধারে পাশে থেকো না, আমি
তোমাকে এখানে রাখলে তুমি ওকে এই মানে এই মফস্বল শহরের ধারে পাশে থাকলে ও যদি ওকে আবার দেখে ও কিন্তু আবার আসবে, ওকে একটা কিছু প্রোটেকশন দিয়ে ওরা কিন্তু কলকাতায় চলে আসে। স্বামী স্ত্রী কলকাতায় এসে এখানে সেটেল করেছে এবং তারপর আরও বছর পাঁচেক টাচেক হয়ে গেছে, তারপর ওর বাচ্চা টাচ্চাও হয়েছে না, সে আর কিন্তু কোনো সমস্যা হয়নি। কিন্তু ওরা ভুলেও মানে বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে ছেলেটি একা যায়, বউটা কিন্তু যায় না। ওর ওই গ্রাম মানে গ্রাম ঠিক বলবো না, এটা মফস্বল শহর, ও কিন্তু ধার পাশ দিয়ে যায় না, বলেই দিয়েছে যে তাহলে কিন্তু আমি ও যদি আরেকবার ওকে দেখতে পায় তাহলে কিন্তু ওকে আমি কিচ্ছু করতে পারবো না, বাঁচানোর কোনো চান্স নেই, মেরেই ফেলে দেবে ওকে। তো আপাতত ওরা ঠিক আছে, ওদের বাচ্চা টাচ্চা হয়ে গেছে। হ্যাঁ খেলতে চাইছে, কিন্তু খেলতে এসে ওর খেলাটা হচ্ছে আমাকে কটাস কটাস করে কামড়াবে, যার ফলে অন্য সময় তো কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আমি কি করে কামড়টা সহ্য করি। আচ্ছা ঠিক আছে, তোমাদের কেমন লাগছে কে জানে। আচ্ছা এরপর যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে হিমাচল প্রদেশের একটি ছেলের ঘটনা। সেটা হচ্ছে তারা হিমাচল প্রদেশের বাসিন্দা, ছেলেটি ইসলাম ধর্মাবলম্বী এবং তাদের ওদের কি হয় মানে ভালো আপেলের বাগান আছে, বেশ বড়, তো ওদের ওটাই বিজনেস এবং সেখান থেকে আপেল পাড়া হয়, বাছা হয়। আপেল তো সব গাছে তো এক ধরনের আপেল একই সুমিষ্ট বা এরকম বাজে খেতে বা ভালো খেতে এরকম তো অনেক ধরনের সাইজের অনেক ডিফারেন্স থাকে, তখন সেগুলো সর্টিং করে ওরা, সেখানে কিন্তু অনেক লোক কাজ করে এবং ওদের মোটামুটি ভালোই পয়সা করি আছে। যার ফলে ও কি করলো, ওদের আবার একটা ব্যাপার ছিল যে ওই ফ্যামিলি বিজনেসেই সবাই যেত, কিন্তু ছেলেটির সামহাও কীরকম অন্য কাজ করতে মানে ইন্টারেস্টেড ছিল। তাছাড়া ও বলল যে আমি আরও কিছু ওর কোনো কারখানা জাতীয় কিছু বানিয়ে সেখানেই ওই যে হয় না জ্যাম জেলি এইসব বানানোর কিছু প্রসেস ও শিখতে চাইলো। এই সব কিছু মিলিয়েই ও একটা বড় শহরে চলে গেল। সেখানে গিয়েও একা থাকে এবং একা থাকে মানে ও হাতে কলমে কাজটা শেখার জন্যে, এবং ওর যেহেতু ওখানে একা থাকে ওদের আবার খুব ব্যাপার ছিল যে বাড়ি থেকে টাকা ওকে দেওয়াই যেত, কিন্তু ও বলল যে না আমি বাড়ি থেকে টাকা কিছু নেব না, আমি নিজেরটা নিজেই করব। ও কি করলো, 2 শিফটে ও কাজ করতে শুরু করলো এবং দুটো শিফটের মাঝখানের যে টাইমটা থাকতো সেটা না ও একটু কোন একটা জায়গার মধ্যে ও ঘুমিয়ে নিতে পারতো, এরকম একটা বন্দোবস্ত করলো। আর যে শিফটেই যেখানে কাজ করে না কারণ সেখানকার ক্যান্টিনেই ও খাওয়া দাওয়া করে এরকম, ঠিক আছে। আর মোবাইল ফোনে মানে এই ধরনের এখন যে অ্যান্ড্রয়েড যে এইসব ফোন কিন্তু তখনও আসেনি, তখন একদমই ছোট্ট ছোট্ট ফোন ছিল, ওই কথা বলা যেত এই ধরনের, ওই স্টেজটা একদম শুরুর দিকের আর কি। তো একবার হলো কি, ও কাজ করতে করতে ওর মাঝে মাঝেই আরেকটা যেটা জিনিস হলো, যেহেতু নতুন চাকরি, ওনার চাকরিটা থেকে ফট করে ছুটি চাইতে পারতো না, যে চাইলেও ছুটি পাবে এরকম কোনো ব্যাপার নেই। আর বেসরকারি জায়গা তারা তো অত তাকে চাইলেই ছুটি দেবে নাকি। আর এরকম একদিন যখন ও ওরকম ঘুমিয়ে পড়েছে, যখন বাড়ির জন্য মনটা ভীষণ ছটফট করছে যে কতদিন বাড়িতে যায়নি, আমার বাড়িতে সবাই কেমন আছে, ও আবার দাদুকে খুব পছন্দ করতো, ভীষণ ভালোবাসতো নিজের ঠাকুরদাকে, ঠাকুরদা কেমন আছেন, বয়স হয়ে গেছে তার, আমি গিয়ে আবার তাকে দেখতে পাবো, তো এইসব বিভিন্ন ধরনের চিন্তা করতে করতে ও ঘুমিয়ে পড়েছে। তো যখন ও ঘুমোচ্ছে তখন ও হঠাৎ করে দেখে যে ও ঠাকুরদারা আবার ঠাকুরদারও দাদা আছে, বড় ঠাকুরদা, ঠিক আছে, তাকেও ও খুব ভালোবাসতো। ও দেখছে যে বড় যিনি ও ঘুমিয়েছে যখন স্বপ্ন দেখছে যে বড় যে ঠাকুরদা তিনি মাঝখানে বসে আছেন ওই একটা আপেল বাগানের ভেতরে,
মাঝখানে একটা ফাঁকা জায়গা, সেই জায়গায় তিনি বসে আছেন, ও যে যিনি বড় ঠাকুরদা আর কি বসে আছেন, কিন্তু মুখটা যেন বড্ড বিমর্ষ, ভীষণ দুঃখের মুখটা, যেন ওনার ভেতরে অনেক চাপা কষ্ট, এরকম মুখটা একদম পেল হয়ে বসে রয়েছে। তখন ওনা ফট করে ওর ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙে গিয়ে উঠে বসে রয়েছে, ভাবছে আমি কি ছুটি নিয়ে একটু বাড়িতে ঘুরে আসবো, কিছু কি ঘটলো বাড়িতে, আমি এরকম একটা স্বপ্ন দেখলাম। তারপর খুব অন্যমনস্কভাবে ওর নিজের শিফটের ঢুকে পড়ে। যাই হোক, আশ্চর্য যেটা ঘটনা সেটা হচ্ছে পরপর 7 দিন ও সেম জিনিস দেখতে থাকে। ওর ঠাকুরদা তিনি একটা বিমর্ষ মুখে, বড় ঠাকুরদা, নিজের ঠাকুরদাও না, যিনি বড় ঠাকুরদা তিনি বিমর্ষ মুখে ওই আপেল বাগানের মধ্যেই বসে রয়েছেন। এটা থেকে ও কিছুতেই 5-6 দিন যখন হয়ে গেছে, তখন ও নিজের কলিগদের কাছে বলতে শুরু করে যে আমি না এটা খুব একই স্বপ্ন আমি বারবার দেখছি, এটা কেন হচ্ছে। তখন বলছে আসলে অনেকদিন বাড়িতে যাওনি, আর তুমি নিশ্চয়ই এটা নিয়ে খুব ভাবছো, ভাবতে ভাবতে এটা তোমার মনের উপর খুব এফেক্ট হচ্ছে আর কি। বলে হতে পারে, ঠিক আছে। পরে যখন আরেকটা জিনিস ও শুধু এই যে 7 দিন ও ইয়েটা দেখেছে, 7 দিন যে ও একই মানে দাদুর মুখ বা তার কোনো চেঞ্জ নেই, একই ধরনের মুখটা বিমর্ষ, কিন্তু ও যেটা আরেকটা জিনিসের ডিফারেন্সটা ও দেখতে পেয়েছে, সেটা হচ্ছে দাদু যখন প্রথম দিন যখন বসেছিলেন তার ধার পাশে অনেক টাটকা আপেল পড়েছিল। তারপর থেকে যে 7 দিনও যে দেখেছে ওই আপেলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আপেল পড়া, কিন্তু সেগুলো ক্রমশ নষ্ট হচ্ছে। একই জায়গায় আপেল যদি পড়ে থাকে, সেটা 7 দিন বাদে, প্রথম দিনের টাটকা আপেলটা নিশ্চয়ই 7 দিন বাদে টাটকা থাকবে না, সেটা যত ঠান্ডার জায়গায় হোক না কেন, সেটা একটু চুপসে যাবে, নানান রকম তার মধ্যে মানে পরিবর্তন আসবে। ওনার সেই রকমই দেখছে যে আপেলগুলো, তারপর শেষের দিকেও দেখতে শুরু করলো যে আপেলগুলো যেন ছেত্রে গেছে, মানে ফেটে গেছে, ভেতর থেকে যেন ফেটে গেছে, এরকম ও স্বপ্নগুলো। এইটাই ওর কাছে খুব ডিস্টার্বিং লাগছিল যে আমি রোজই তো দেখছিলাম যে ঠাকুরদা বসে আছে, কিন্তু আপেলগুলোর এটা কি কিছু আমার কাছে কি কিছু মানে সিগন্যাল পাচ্ছি আমি কিছু, আমাকে কি কিছু জানানো হচ্ছে, কেউ কি আমাকে কিছু বলতে চাইছে, আমার বড় ঠাকুরদাকে আমাকে কিছু জানাতে চাইছেন, মনে মনে ভাবছেন, মানে এটা কেন হচ্ছে ও তো বুঝতে পারছে না। এরপর যখন ওর মানে 7 দিন এটা দেখলো, তারপরে একটু গ্যাপ হলো, তারপরে যে ও আবার স্বপ্ন দেখতে শুরু করলো, ও দেখছে যে ওর দাদু ঠিক সেই জায়গায় বসে কাঁদছেন, এবার হাউমাউ করে কাঁদছেন, এবং প্রথম দিনও দেখলো কাঁদছেন, তারপরের দিনও দেখলো কাঁদছেন, শেষে মানে 3 নম্বর দিনে ও দেখলো যে দাদু এইটা বলে কিছু বলছেন, সেটাও বুঝতে পারছিল না। প্রথম 2 দিনেও কিন্তু শুনতেও পায়নি, বুঝতেও পারেনি। 3 নম্বর দিনে দেখলো যে দাদু কেঁদে কেঁদে বলছেন যে আমি কি আমার নাতির, ও যিনি বড় দাদু তিনি কিন্তু অবিবাহিত, ঠিক আছে, তার কিন্তু নিজের কোনো সন্তান সন্ততি নেই, স্বাভাবিক, অবিবাহিত হলে সন্তান সন্ততি থাকবেই বা কোথা থেকে। তো তিনি কিন্তু এই ভাইয়ের যে নাতি নাতনি তাদেরকেই কিন্তু বুকে জড়িয়ে মানুষ করেছেন, উনি ভীষণ স্নেহশীল ব্যক্তি একজন। তো তিনি কাঁদছেন যে আমি কি আমার নাতির জলটাও পাবো না। এইটা দেখে ও ভাবলো যে আমার চাকরি চলে যাক, আমি যাবই, বাড়ি যাবই, কিছু তো একটা হয়েছে, আমার দাদুর তো কিছু তো একটা হয়েছে, নাহলে এই স্বপ্ন আমি কেন দেখছি, এটা দিনের পর দিনে, এটা আবার তো উনি কাঁদছেন এবং বলছেন যে আমি কি আমার নাতির জল পাবো না, তাহলে নিশ্চয়ই আমার দাদু অসুস্থ। এদিকে ওই ফোনে যখন ও ফোন করে, তখন সবাই বলে না বাড়িতে তো কিছু হয়নি, বাড়িতে কিচ্ছু হয়নি, আর ও কাউকে বলতেও পারছে না, বাড়ির কাউকেও বলতে পারছে না এত দূর থেকে যে আমি এরকম স্বপ্ন দেখছি। দাদুর আছে, দাদুর ভালো আছেন, দাদু ভালো আছেন, হ্যাঁ দাদু তো ভালো আছেন, দাদুর সঙ্গে কথা বলে, হ্যাঁ দাদুর সঙ্গে কথা বলিয়ে দেবো, আচ্ছা আজ নয় কাল বলিয়ে দেবো। তখন ও ভাবছে কী হলো, তাহলে কি দাদুর কোনো শরীর খারাপ হয়েছে, কী ব্যাপার। ও ভাবলো দূর আমার চাকরি আমি গেলে আমি আবার পাবো, আমি যাব, বাড়ি যাব। পরের দিন আর কোনো দিকে না তাকিয়েও অফিসকে জানালো যে আমি যাচ্ছি। অফিস বললো এরকমভাবে তো তুমি যেতে পারবে না, এ কি আমার, তোমার কাজটা কে করবে, বললো আমি জানি না। তখন ও কিন্তু চলে আসে, বাড়ি চলে আসে। বাড়িতে এসে ও দেখলো দাদু কিন্তু অসুস্থ, ঠিক আছে, অসুস্থ, কিন্তু সেটা যেন মানে ও যেদিনকে রওনা দিয়েছে তারপরের দিন ও গিয়ে পৌঁছেছে,
এইটুকু সময়ের মধ্যেই যেন উনি অসুস্থতা হয়েছেন। মানে তার 1-2 দিন আগে কিন্তু উনি খুব একটা অসুস্থ ছিলেন না, এবার অসুস্থ মানে তাকে নিয়ে গিয়ে নানান ধরনের টেস্ট করানো, একটু দূরের মানে যেটা নিকটবর্তী শহর সেখানে নিয়ে গিয়ে ভালো করে তার করে দেখা গেল তার ক্যান্সার ধরা পড়েছে। তখন যখন এরকম যখন ও দেখে যে এরকম, তখন ওর মনে হয় যে ও বাবা, তাহলে আমি খুব ভালো সময় এসেছি, মানে কোথা থেকেও আমার একটা কিছু সিগন্যাল আমি পেয়েছি যে আমার দাদুর কিন্তু খুব একটা খারাপ কিছু হতে চলেছে। তখন ও দাদুকে কিন্তু এই কথাটা বলেনি বা কাউকেই কিন্তু এই কথাটা বলেনি যে ও কী স্বপ্ন দেখেছে, সেটা কিন্তু ও বলেনি। তার কারণ ওর যেটা মনে হয়েছে যে এটা হয়তো কোনো একটা জায়গা থেকে আমাকে কেউ এটা সিগন্যাল দিচ্ছিল যে দাদু অসুস্থ হয়ে পড়বেন। এবং আলটিমেটলি আমি তো এসেছি, এবং দাদুর জন্য তো ও ছোটাছুটিও করলো, প্রচুর ছোটাছুটি করেছে। তারপরে ও আবার আলটিমেটলি ও মাসখানেক থাকার পর ও দেখলো যে না, ওকে মানে সেই অফিস থেকে ওকে বললো যে তুমি কি আসবে না, তা তোমার জায়গায় কিন্তু আমরা অন্য কাউকে নিয়ে নিচ্ছি। ওকে একটা আলটিমেটাম একটা দিল, যখন ওকে এরকম বললো যে তুমি হয় এখানে আসো, নাহলে তোমার জায়গায় অন্য আমরা লোক নিয়ে নেব, তখন ওর বাড়ির লোকেরা বললো দেখ, এতদিন অবধি তোর পোস্টে কাউকে নেয়নি, এইটাই তো যথেষ্ট, এতদিন যে তোকে তাড়িয়ে দেয়নি এইটাই তো যথেষ্ট, তুই যা, চলে যা, আমরা এদিক সামলে নেবো, আর দাদুর যদি কিছু সিরিয়াস কিছু হয় আমরা তোকে ডেকে নেব। ভালো কথা, ও চলে গেছে। চলে গিয়ে ও রেগুলার দাদুর সঙ্গে করে, ফোনে কথা বলে, কারোর সঙ্গে কথা বলুক চাই না বলুক, দাদুর সঙ্গে কিন্তু ওই সেই বড় দাদুর সঙ্গেও কিন্তু কথা বলে। এইভাবে ও অফিস করছে ওই রকম। ওই আবার 2টো শিফটও শুরু করেছে, 2টো শিফটের মধ্যে ও ভালো সময় কেটে যায়, এবং ও কিছু জিনিস শেখেও ওখানে। ওই টেকনিক্যাল কী জিনিস আমি সেটা জানি না, কিসের কাজও শিখছিল, তো কাজও করছে, হাতে কলমে একদম শিক্ষাও হয়ে যাচ্ছে। তো সেটা হতে আবার বেশ মাস 2-3 বাদে ও একটা স্বপ্ন দেখলো যে সেই আপেল বাগান, এবং দাদু ও সেটা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। এতদিন ও আগে যখন ও দেখতো তখন দেখতো যে দাদু বসে রয়েছেন, এবার কিন্তু ও দেখলো যে দাদু হেঁটে চলে যাচ্ছেন, আর ওই যে মাটিতে পড়া যে আপেলগুলো, সেগুলো যেন রিসেন্ট পড়েছে, মানে ওই যে সে আগের বার দেখেছিল একদম মাটিতে মিশে যাচ্ছে, ছেদরে ভেতরে যাচ্ছে ওরকম, ওই যে তার থেকে যেন টাটকা আপেল মাটিতে পড়া, কিন্তু সেগুলো মানে ফেটে যাচ্ছে, আর দাদু আরও দূরে চলে যাচ্ছে। ও উঠে একদম হাউ হাউ করে কেঁদে ফেলেছে যে আমার দাদু নেই, এটা থাকতেই পারে না। তার কিছুক্ষণের মধ্যে মানে যখন ভাবছে যে এবার আমি মানে বাড়িতে ফোন করে এত রাত্রে কি আমি বলবো, কিছু জিজ্ঞাসা করবো, তখনই ওর কাছে বাড়ি থেকে ফোন আসে যে দাদু কিন্তু আর নেই। তো ও যেটা মানে যাকে বলেছে আর কি, তাকে বলেছে যে আমার কাছে এই স্বপ্নগুলো কেন আমি দেখেছি, বা এই স্বপ্নগুলো কেন আমাকে বারবার একটা বিপদের সিগন্যাল দিয়ে গেছে দুবারই। প্রথমবার হচ্ছে যখন কেউ জানতো না যে দাদু অসুস্থ, বা অসুস্থতার কোনো লক্ষণ তার শরীরে তখন ধরা পড়েনি, কাউকে উনি কিছু বলেনও নি যে আমার এটা হয়েছে বা ওটা হয়েছে, এরকম কিছুই ঘটনা ঘটেনি। তখন ও কিন্তু এতটা দূর থেকে জেনে গিয়েছিল যে দাদু অসুস্থ হচ্ছেন, দাদু আমাকে চাইছেন যে আমি যাই। আর এবারেও দেখা গেল যে ও বুঝতেই পারলো যে দাদু চলে যাচ্ছে, পেছন ফিরে চলে যাচ্ছে, অনেকটা দূরে যেন ফেড হয়ে যাচ্ছে ছবিটা, অনেকটা দূরে এরকমভাবে বেরিয়ে চলে যাচ্ছেন। তখনও কিন্তু ও বুঝতে পেরেছিল যে দাদুর কিন্তু মৃত্যু হয়ে গেল, দাদু কিন্তু আমাদের ছেড়ে চলে গেলেন। বা এই ঘটনা এইটাই বা ওর মাথায়, এই স্বপ্নটাই বা ও দেখলো কেন, এবং তার 5 মিনিটের মধ্যেই ফোন আসে যে নেই। এটা ওর কাছে মানে খুব বিস্ময়ের একটা ঘটনা আর কি। তো এরকমও ঘটে কত মানুষের জীবনে। হ্যাঁ, সত্যি তাই। মানে খুবই অদ্ভুত ব্যাপার। কাউকে নিয়ে দুশ্চিন্তা করলে তা সেও আমার জন্যে ভাবছে, এটা তবু হতে পারে, কিন্তু ঠিক মৃত্যুটা হলো আর সেও সেটা দেখলো যে উনি চলে যাচ্ছেন। এটা একটু অদ্ভুত ঘটনা, খুবই অদ্ভুত ঘটনা। তোমাদের কেমন লাগছে? এখানে তো আমি দেখতেও পারবো না।
হ্যাঁ মধুমিতা, কোনো ব্যাপার না, দেরি তো হতেই পারে, পরে শুনে নিও, এটা তো রেকর্ডেড থাকবে। হ্যাঁ, এবার একটা অন্য ধরনের ঘটনা বলি। সেটা হচ্ছে আচ্ছা, এগুলো বলা হয়ে গেছে, দাঁড়াও 1 সেকেন্ড। একটা বাড়িতে, এটা নর্থ ইন্ডিয়ার একটা জায়গা, আমি নাম বলবো না। আমাদের খুব দুর্ভাগ্যজনক এটাই যে ভারতের বহু প্রান্ত আছে যেখানে এখনও মেয়েদেরকে অ্যাকসেপ্ট করা হয় না, মেয়েদের জন্মটা পছন্দ নয় আর কি, ছেলে হলেই ভালো হয়। ঠিক আছে, কী আর বলবো, এই অভিশাপ কবে যাবে, কবে মানুষের চেতনা হবে, যাই হোক আমরা আশা রাখি যে একদিন নিশ্চয়ই সবাই শিক্ষিত হবে, সবাই বুঝবে ব্যাপারটা, এবং এই অদ্ভুত চিন্তাধারাটা মুছে যাবে। যদিও সেটা কতদিনে হবে সেটা কেউ জানে না। তো যাই হোক, একেবারেই নর্থ ইন্ডিয়ান একটি বাড়ি, এবং হিন্দিভাষী তারা। তো সেখানে একটা বাড়িতে স্বামী স্ত্রী থাকতেন, এবং তাদের আরও জয়েন্ট ফ্যামিলি আর কি সবাই। তো মোটামুটি বেশিরভাগ লোকই হচ্ছে সেখানকার চাষের সঙ্গে যুক্ত, এবং তাদের কিন্তু মোটামুটি মাঝারি অবস্থা, একেবারে মধ্যবিত্ত থেকে একটু উচ্চ মধ্যবিত্তই বলা যেতে পারে। তাদের নিজস্ব ওই তখনকার দিনে ছিল হচ্ছে অ্যাম্বাসাডারগুলো থাকতো না, সেরকম অ্যাম্বাসাডার আছে আর কি, তা মফস্বলে একটা মতো থাকে, আর তাদের গ্রামের দিকে প্রচুর জমি আছে, সেখানে সবাই চাষবাসের ব্যাপারটাই বেশি। তো যাই হোক, এবার সেই বাড়িতে একটি ছেলের বিয়ে হয়, বেশ কিছুদিন বাদে তাদের বাচ্চা হচ্ছিল না, কিছু একটা প্রবলেম ছিল, হয়তো হচ্ছিল না। তারপর অনেক ইয়েটি করে পুজো আচ্চা করে ঠরে, যাই হোক ওদের একেবারেই নিশ্চয়ই নর্মাল পদ্ধতিই ব্যাপারটা, হতেই পারে যে তাদের প্রথমে ইস্যু আসছিল না। তো তারপরে কিছুদিন বাদে ওদের একটি সন্তান হয়। প্রথমে জন্মানোর পর ওর কিছু বোঝা যায়নি, বাচ্চা একটি মেয়ে হয়। তো মেয়ে হওয়াতে সবাই একটু মেয়ে এরকম ব্যাপারটা ছিল, কি আর বলবো, ঘটনাগুলো বলতেও খুব খারাপ লাগে। তো যাই হোক, এবার যখন বাচ্চাটি একটু বড় হওয়ার সাথে সাথেই ওরা বুঝতে পারে যে সর্বনাশ হয়েছে। মেয়েটি কিন্তু কানেও শুনতে পায় না, কোনো গলা দিয়েও কোনো আওয়াজ নেই, কাঁদে, কিন্তু সেটা কিন্তু খুব নিঃশব্দ কান্না। এটাতেই ওদের আগে সবচেয়ে অবাক লেগেছিল যে এরকমভাবে নিঃশব্দে গলা দিয়ে আওয়াজ, একটা খুব অদ্ভুত একটা মানে একটা বাচ্চার কান্না যদি আমি 100 ধরি, তার মধ্যে হয়তো 20 ভাগ একটা আওয়াজ বেরোয়, 80 ভাগটাই বেরোয় না, এরকম একটা অদ্ভুত একটা গলা দিয়ে আওয়াজ বেরোতো। তা তখনই ওদের সন্দেহ হয়েছিল। তো বাচ্চাটার যখন কয়েক মাস যখন বয়স হয়ে গেল, তখন ওরা কিন্তু বুঝতে পারলো ব্যাপারটা, যে এ তো কোনো মানে নানান দিক দিয়ে মানে নানা রকম আওয়াজ করে ওর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হতো, কিন্তু ও একদম সোজাসুজি তাকিয়ে থাকতো। ও যেদিকে তাকানোর ইচ্ছা সেদিকে তাকাতো। বাচ্চা তো একটা সময় তো সে রেসপন্স করবে, কয়েক মাস বাদেই তো সে রেসপন্স করবে যে কোন দিক দিয়ে আওয়াজ আসছে বা কী হচ্ছে না হচ্ছে, সে তো সবই বুঝবে, সে তো সবটাতেই তো তার একটা প্রতিক্রিয়া দেখাবে। এইটা যখন ওরা বুঝতে পারলো যে মেয়েটি কিন্তু কথাও বলতে পারবে না, আরও কিছুদিন ওয়েট করলো, তারপরে দেখলো আসল ঘটনাটা কি। একটা বাচ্চা প্রথমেই যদি কানে সে না শুনতে পারে, তাহলে তো তার কথা বলার প্রশ্নই ওঠে না, সে তো আগে ভাষাটা শুনবে, তারপরে তো সে বলবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বোবা, সে আগে হচ্ছে সে কানে শুনতে পায় না, তার কানের প্রবলেম আছে, নাহলে সে ভাষাটা শিখলই না, মা শব্দটাই শুনলো না, বাবা শব্দটাই শুনতেই পেল না তো সে বলবে কি করে? তো এরকম যখন যখন বাচ্চাটা একটুখানি বড় হলো, মানে হাঁটতে টাটতে শিখেছে, এরকম যখন হলো, তখন কিন্তু
ওদের মাথায় একটা অদ্ভুতও বলবো না, একটা ভয়ঙ্কর একটা চিন্তাধারা আসলো সেটা, এবং সেটা প্রথমে আসলো বাবার মনে, এবং সেটা কি ভয়ঙ্কর, আমার কাছে এটা আরও ভয়াবহ লাগে যে তার মাও সেটা অ্যাকসেপ্ট করে নিল যে এই মেয়েকে আমরা বিয়ে দিতে পারবো না। সেই মেয়েটি সুস্থ করার বা তাকে নিয়ে ডাক্তার দেখানোর বা কিছু সেই সবের কোনো প্রয়োজনীয়তা তারা অনুভব করেনি। তাদের যেটা মাথায় আসলো যে এই বাচ্চাটা তো আমাদের কাছে একটা বিশাল লায়াবিলিটি হয়ে যাবে, এর তো বিয়ে হবে না। মানে কী বলবো, যাই হোক, তখন বাচ্চাটাকে নিয়ে ওরা ঠিক করলো যে এর আমরা একটা সাংঘাতিক স্টেপ নেব। মানে সেটা স্বামী স্ত্রী মিলিয়ে ঠিক করলো। তারা আর কারোর সঙ্গে সেটা জানানোর প্রয়োজন মনে করলো না, কাউকে দিয়ে দিতে পারতো বাচ্চাটা যে নিয়ে চলে যাও, কিচ্ছু তারা করলো না। তারা বলল বাচ্চাকে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি। তারা বাচ্চাকে নিয়ে বেড়াতে গেল। বেড়াতে গিয়ে যে ঘটনাটা ঘটলো সেটা বুঝতেই পারছো, এখানে বলতেও আমার খুব খারাপ লাগছে। সেটা হচ্ছে বাচ্চাটাকে কিন্তু তারা, যেটাকে একেবারে পরিষ্কার ভাষায় বলা উচিত, মৃত্যুদণ্ড দিল। ঠিক আছে, কী করে মানুষ এটা পারে এটা তো জানি না। তো তারপর সেই ভয়ঙ্কর দুটো মানুষ তারা বাড়িতে ফিরতে আসলো, এবং তারও প্রায় বছর খানেক বাদে তাদের একটি ছেলে হলো। ব্যাস, একেবারে তো রাজ্য পেয়ে গেল, ছেলে হয়েছে, আর তো কিছু বলার নেই। একদম পুরো চারটে ঠ্যাং গজলো। যাই হোক, তো সেই ছেলেকে কিন্তু ওরা ধুমধাম করে, প্রচণ্ড একেবারে বিশাল একটা ব্যাপার। তারপরে যেটা হলো, বাড়িতে ওরা বলল যে বাচ্চাটি পুকুরে ডুবে মারা গেছে। ও পুকুরে হাত ছাড়িয়ে পুকুরে চলে যায়, পুকুরে ডুবে মারা গেছে, এইটা এসে ওরা বলেছিল বাড়িতে, ওরা এটা জানিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, ওদের ইচ্ছাতেই কিন্তু তার মৃত্যুটা হয়েছে। কি ভয়ঙ্কর জিনিস। তো যাই হোক, তো এরপর ছেলেটির যখন বছর 3-4 বয়স, তখন ওরা ঠিক করলো যে আমরা ছেলেটাকে নিয়ে বেড়াতে যাব। ছেলেটাকে নিয়ে কোনো দিন বেড়াতে যাওয়া হয়নি, আমরা একটু বেড়াতে যাব। তো এমনকি মানে মহিলা, সে তার নিজের বাপের বাড়িতেও যেত না, কি যেতে দিত না, যাই হোক এরকমই আর কিছু ব্যাপার হবে। তো তাকে ওই রকম মামাবাড়ি নিয়ে যাওয়া হবে, সেটাও কিন্তু একটা গ্রাম। যখন সেখানে যখন ওরা 2-3 দিনের জন্য সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে ওখানে সব বোচকা টোচকা বেঁধে যখন গেছে, যখন সেখানে গাড়ি থেকে নেমেছে, তখন ছেলেটা বলছে, মা, একটু দূরে, মানে দেখা যাচ্ছে একটা গ্রাম যেরকম হয়, একটু দূরে একটা ফাঁকার ধান ক্ষেত দেখা যাচ্ছে, এক সাইডে একটা বেশ বড় একটা জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে, পুকুর না, তার থেকে বড় একটু দিঘি টাইপ একটা দেখা যাচ্ছে। সেখানে তারপর গরুর গাড়ি চলছে, এরকম একটা খোলা জায়গায় এসে ওরা দাঁড়িয়েছে। সেখানে নেমে ছেলেটি বলছে, মা, আমি কি করেছি? তো বলছে, মানে কি করেছো? এই ধরনের প্রশ্নের মানে কি? বলছে, না, তুমি তো একটু বাদে আমাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দেবে, সেই জন্য আমি জিজ্ঞেস করছি আমি কি করেছি। ওরা তো স্বামী স্ত্রী মুখ চাওয়াচাই করছে, কী বলছো তুমি? তোমাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দেবো? কি বলছো? কেন কেন তোমাকে জলে ধাক্কা দিয়ে দেবো বাবু? তুমি কেন এরকম কথা বলছো কেন? বলছে, না, দিদি বললো তো, দিদিকে তো এইভাবেই তোমরা মেরেছিলে, তা আমাকে মারতে নিয়ে এসছো কেন? আমি কি করেছি? ওদের দুজনের তো হয়ে গেছে। হ্যাঁ, দিদি তোমাকে বলেছে? কে দিদি? বলছে, কেন? প্রথমে তো তোমাদের সঙ্গে ছবি দেখেছি আমি, সেখান থেকেই তো আমি চিনি, আর সে তো এখন যথেষ্ট বড় একজন দিদি, সে তো আমার সঙ্গে রেগুলার কথা বলে, আমরা কত খেলা করি, তোমরা জানো না? দিদি আসে আমার কাছে। মানে ওরা তো একদম পুরো, মানে এই কথা তো ওরা স্বামী স্ত্রী ছাড়া কেউ জানে না, মানে কেউ জানে না, কাকপক্ষীয় টের পায়নি যে ওই বাচ্চাটার মৃত্যুর জন্য ওরা দায়ী। সেখানে ছেলে বলছে যে আমাকেও কি তোমরা ধাক্কা দিয়ে ফেলে দেবে ওর মধ্যে? আমি কি করেছি? আমাকে মেরো না। তখন বলছে, না না, তুমি মানে তোমার কোনো হ্যালুসিনেশন হচ্ছে, তুমি এইসব কী বলছো? কে দিদি? কিছুই আমরা বুঝতে পারছি না। বলছে, তোমরা তো মিথ্যে কথা বলছো, আমাকে। তোমাদের দিদি তো
ইয়ে থেকে তো আমি তোমাদের অ্যালবাম থেকে তো আমি তোমাদের ছবি দেখেছি। ওই তো ওই তো সেই যে একটা লাল টুকটুকে একটা ফ্রক পরে তোমাদের মাঝখানে বসে আছে, ওটাই তো দিদি। আমার সঙ্গে প্রায়ই সে আসে, আমার সঙ্গে কথা বলে, আমরা দুজনে খেলা করি, এবং সেই কিন্তু আজকে আমাকে বলেছে যে ভাই যাস না, তোকেও কিন্তু মেরে ফেলবে। মানে বুঝতেই পারছো তা, মানে এ নিজেদের, মানে যে কোনো বাবা মা তার জীবনে যদি বাই চান্স সে যদি কোনো অপরাধ করে ফেলে, সেই অপরাধটা কিন্তু 10 গুণ লজ্জাজনক হয়ে যায় যদি সেটা তার সন্তান সেটা ধরে ফেলে। মানে সন্তানের চোখে ছোট হয়ে যাওয়ার মতো যন্ত্রণাদায়ক তো আর কিছু হতে পারে না। সবাই সন্তানের কাছে সবচেয়ে ভালো হিরো হয়ে থাকতে চায়। সব মানুষের এটা স্বাভাবিক প্রবৃত্তি যে আমার সন্তান যেন আমাকে শ্রদ্ধা করে, মানে সেই জায়গাটা তো মেনটেন করতেই হবে। এটা তো সব বাবা মা এটা চায়। তো ছেলে মেয়ে চোখে ছোট হয়ে যাওয়া মানে তো মারাত্মক। আর এখানে ছোট হওয়া নয়, এখানে খুনি হয়ে যাওয়া। মানে তারা যে গোপনে কাজটি সেরেছিল সেটা কিন্তু তার দিদি এসে তাকে বলে দিয়ে গেছে এবং সাবধান করে দিয়ে গেছে, তুই কিন্তু জলের পাশে যাস না ভাই, তোকে জলের পাশে নিতে চাইলেও তুই কিন্তু যাস না, তোকে কিন্তু মেরে ফেলবে। আমাকে যেভাবে মেরে ফেলেছে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, তোরও কিন্তু সেই পরিণতি হবে ভাই, পালিয়ে যাবি। তোকে যদি জলের কাছে নিয়ে যায় তুই কিন্তু পালিয়ে যাবি। ছেলেটা যখন এই ধরনের কথা বলছে, ওদের দুজনের মনে হয়েছে যে মানে গর্ত করে সেখানে ঢুকে যায় আর কি। খুব ভালো হয়েছে, আমি খুব খুশি যে এই জিনিসটা হয়েছে। যাই হোক, তো এরপর থেকে তো হতেই থাকে, মানে ওরা সেখানে আর মানে গাড়ি ঘুরিয়ে ওরা আবার বাড়ি চলে যায়। ওরা বিধ্বস্ত হয়ে যায়, মানসিক দিক দিয়ে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে যায়, এবং বারবারই ছেলেকে বোঝাতে চায় যে আসলে তা না, ও পা পিছলে জলে চলে যায় এবং আমরা ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কথা বলে। কিন্তু ছেলেটি কি বুঝেছিল, ছেলেটি কোনো উত্তর দিত না, ছেলেটি চুপ করে শুনতো। যখন ওরা নিজেদেরকে ডিফেন্ড করতো যে এটা কিন্তু এই ঘটনা কিন্তু ঘটেনি বাবু, তুমি কিন্তু ভুল জানো, তোমাকে যে বলছে যে তোমার দিদি বলে তোমাকে যে ভুল বলছে আর কি, সে কিন্তু তোমাকে ভুল বোঝাচ্ছে বাবা, সে আমাদের এগেনস্টে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক। ওইটুকু বাচ্চার কি বুঝেছিল তা তো ভগবান জানে। ধীরে ধীরে ছেলেটি বড় হতে থাকে এবং সে কিন্তু খুব গম্ভীর ছিল। যে কোনো কারণেই হোক, ওই যে এই ঘটনার এফেক্ট তো তার মনে পড়তে বাধ্য। আমার বাবা মা তারা একজন আমার দিদিকেই খুন করে ফেলেছে, এই বিশ্বাসটা যদি তার মধ্যে একবার তার মনে যদি এই আশঙ্কাটা থেকে থাকে, তাহলে তো সে জীবনে বাবা মাকে আর বিশ্বাসই করতে পারবে না। বাবা মার তো সবচেয়ে বড় আশ্রয় আর ভরসার জায়গা, যে এই পৃথিবী উল্টে যাক এরা আমার এগেনস্টে যাবে না, এরা আমাকে সবসময় প্রোটেক্ট করবে। এটা তো সব সব শুধু মানুষ কেন, সব প্রাণীর এই চিন্তাটা আছে, মানে বাবা না হলো মা। তো সেখানে খুব স্বাভাবিকভাবে ছেলেটি খুব রিজার্ভড এবং খুব মানে অন্য টাইপের আর কি। ও ঠিক সবার সঙ্গে ভালো করে মিশতে পারতো না, কিন্তু পড়াশোনা খুব ভালো হলো। তারপরে আলটিমেটলি ছেলেটি ভালো পড়াশোনা করে ভালো বললো, না আমি এখানে থাকবো না, এবং আমি তোমাদের এই পারিবারিক মানে যেটা পেশা সেখানেও আমি থাকবো না, কোনো জমি সংক্রান্ত কোনো বিষয়ের মধ্যেও আমি থাকবো না, আমি আলাদাভাবে পড়াশোনা করে। ছেলেটি বোধহয় ইঞ্জিনিয়ারিং পড়লো, বলে আমিও শহরে গিয়ে থাকবো, আমি চাকরি বাকরি করবো, আমি একদমই এখানে থাকবো না। মানে ও যত তাড়াতাড়ি, মানে ওর ভেতরের ওইটাই আকাঙ্ক্ষা ছিল আর কি, যে আমি যত তাড়াতাড়ি সম্ভব এদের কাছ থেকে আমার একটা দূরত্ব করে নিতে হবে। তারপর ওরা তো সে ছেলেটি চাকরি করে, চাকরি পাওয়ার পর স্বাভাবিকভাবে বাবা মা সেটেল করার জন্য তার বিয়ের ব্যবস্থা করে। সেও শহরের একটি মেয়ে, তাকে নিয়ে বিয়ে ঠিয়ে দিয়ে করে। তারপর দেখা গেল যে বিয়ের দিন বিয়ে ঠিয়ে হয়ে যাওয়া, মানে বৌভাত টৌভাত সব হয়ে গেছে, বৌভাতের যা সেই সমস্ত লাস্টে তো ঘরে কিছু মানে রিচুয়ালস কিছু ছিল আর কি, সেই জন্যে তার মা সব করে। তারপরে দেখছে ছেলেটাকে খুঁজে পাচ্ছে না, ছেলেটা কোথায় গেলো দেখালে ছেলেটা ছাদে গিয়ে বসে বসে কাঁদছে। ওর মা গিয়ে দেখলো ছেলেটি ছাদে বসে চোখের জল মুছছে। তখন মা গিয়ে বলছে, কি হয়েছে বাবা, তুমি এখানে কাঁদছো কেন? তোমার আজকে বিয়ের দিন, তোমার এরকম বউ তোমার কি পছন্দ হয়নি? কি ব্যাপারটা, কি তুমি কাঁদছো কেন? বলছে না সেটা না, তো আমি যে কারণে কাঁদছি সেটা তোমাকে বললে তোমার ভালো লাগবে না, তুমি কি শুনবে? বলছে হ্যাঁ। তখন বলল দিদি এসেছিল,
অনেক বছর বাদে আবার দিদি এসেছিল। দিদি এসে আমাকে বলল, তুই খুব সুখী হবি, তুই এই বাড়ি থেকে চলে যা ভাই, তুই এই বাড়ি থেকে চলে যা, তুই বউকে নিয়ে দেখিস, খুব ভালো থাকবি, আমি তোকে আশীর্বাদ করতে এসেছিলাম। বললো দিদি তো বললো হ্যাঁ সেই লাল জামা পরা ছোট্ট মেয়েটি এসেছিল, যে আমার দিদি, যাকে তোমরা মেরে ফেলেছো, সে এসেছিল, সে এসে আমাকে আজকে আশীর্বাদ করে গেল। আমি সেই জন্যে আমার চোখ দিয়ে জল আসছে যে কেন এত ভালো, যে দিদি আমার প্রতিটা সুখে বা দুঃখের সময় যে চলে আসে আমার কাছে, যে আগে থেকে বিপদে সে জানিয়ে যায়, আনন্দের সময় সে আনন্দ প্রকাশ করে যায়, যে এত ভালো দিদি আমাকে, সেই দিদির হাত মানে সেই দিদিকে তোমরা কেড়ে নিয়েছো আমার কাছ থেকে। তো এটা প্রচণ্ড অন্যায়ের বিষয় আর কি, এটা আমার সঙ্গে খুবই খারাপ হলো ব্যাপারটা। তারপর ছেলেটি নিচে নেমে চলে আসে। যাই হোক, সেই ছেলেটি কিন্তু মানে শেষ অবধি তার বাবা মার সঙ্গে তার সম্পর্ক কী দাঁড়িয়েছিল সেটা আর আমি জানতে পারিনি, মানে সেও জানতে পারেনি, যে বলেছে সেও জানতে পারেনি, কিন্তু এই ঘটনাটা কিন্তু হয়েছিল। কিন্তু ঘটনাটা আমার খুবই কষ্ট লেগেছে। প্রথম কথা, মেয়েটির এটা ভেবে তো আমার কি আর বলবো, ভীষণ খারাপ লেগেছে। আচ্ছা, সবাই কেমন লাগছে একটু জানিও, কেমন লাগছে একটু বলো আমাকে। পাপিয়া বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ অবশ্যই, সারা পৃথিবীর সব মেয়ে ভালো থাকুক, আমরা মেয়ে নই, আমরাও তো মেয়ে, তা আমাদের প্রজাতিকে আমরা সবচেয়ে ভালোবাসবো, এটাতে বলার কি আছে। অবশ্যই আমরা বাবা, দাদা, স্বামী, ভাই, বন্ধু, সহকর্মী, প্রতিবেশী, সবার 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 উপর আমাদের শ্রদ্ধা আছে, সবাই ভালো, কিন্তু তার মানে এই নয় যে মানে এটা এই পৃথিবীতে আছেই তো দুটো দুটো তো ভ্যারাইটি তো দুটো, তার মধ্যে আবার এ ভালো এ খারাপ, এ কি আছে ভাই। হ্যাঁ সত্যি, তো আমার ভীষণ খারাপ লেগেছে, মানে ওই ছেলেটির যে শেষ সে যখন অভিযোগ জানিয়েছে, যে ওই ওই জায়গাটা আমার ভীষণই খারাপ লেগেছে, শুনতেও ভীষণ খারাপ লেগেছে, যে সে বলেছে যে এত ভালো দিদি, এত ভালো দিদি, যে আমার প্রতিটা সুখ দুঃখে এসেছে, আমার কাছে দেখা দিয়েছে, আমাকে মানে বিপদের আগে জানান দিয়ে গেছে যে এটা কিন্তু ভাই তুই কিন্তু বিপদ হবে তোর, বা প্রতিটা আমার ভালো জিনিসে, মানে পরীক্ষার ফল ভালো হয়েছে তখন দিদি এসে তাকে বলে গেছে আরও বড় হ, আরও বড় হ, চাকরি পাওয়ার পরে সে বলে গেছে সে আরও বড় হ, মানে সে সব সময় এসে, মানে এত ভালো দিদিকে আমার কাছ থেকে তোমরা কেড়ে নিয়েছো, মানে সে তো থাকতেই পারতো, তাকে তোমরা ইয়ে করেছো আর কি, মানে খুবই খুবই কষ্টের, এটা ভীষণই টাচি ব্যাপারটা, ভীষণই দুঃখজনক। আর এরকম যদি বাবা মা, কি জানি, বাবা মাকে ঠিক এই জায়গাটা ভাবা যায় না, না এই জায়গাটা ঠিক ভাবা যায় না, বাবা রে রক্ষা করো, বাবা মা আমাদের কাছে ঈশ্বর, সেখানে তারা আমাকে মেরে ফেলছে, এটা এটা কি ভাবা যায় না কিন্তু। আচ্ছা, এবার লাস্ট বলবো, ঠিক আছে। হ্যাঁ সত্যি, কেমন বাবা মা, এদের এদের বাবা মা হওয়ার যোগ্যতা নেই, আমি বলবো বাবা মা হওয়ার যোগ্যতা নেই। যাকে পৃথিবীতে তুমি নিয়ে আসছো, তার উপর তাকে সমস্ত ধরনের প্রোটেকশন দেওয়ার একটা ভীষণ দায়িত্ব থাকে বাবা মার উপর, সেখানে তারা তাকে নিয়ে গিয়ে মেয়ে বলে তাকে মেরে ফেলা হবে, মানে এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না, এর চেয়ে বড় অপরাধ কিছু পৃথিবীতে থাকতেই পারে না। পৃথিবীর কোনো প্রাণী এই কাজ করে না, কোনো প্রাণী এই কাজ করে না, অত্যন্ত মূর্খ অশিক্ষিতর কাজ এটা। না, মেয়েটি কিন্তু বাবা মাকে কোনোদিন দেখাও দেয়নি, বা নিজের উপস্থিতি কিচ্ছু বোঝায়নি, মানে সে কোনোদিন আসেনি, কিন্তু ভাইয়ের টানে কিন্তু সে এসছে, বারবার বারবার সে কিন্তু ভাইয়ের টানে এসছে, কারোর কোনো ক্ষতি করেনি কিছু, সে ভীষণ ভালো গুড সোল একটি আর কি, সেই খারাপ কাজ করতে পারেনি। ভীষণই দুঃখজনক, আমার ভীষণ খারাপ লেগেছে, এবং এটা ভারতে এই ঘটনাটা কিন্তু ঘটেই চলেছে,
ঘটেই চলেছে, প্রতি বছর ঘটে চলেছে এটা। ছি ছি ছি, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আচ্ছা, এবার একটা লাস্ট ঘটনা বলি, ঠিক আছে? প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। এবার যেটা বলবো সেটা লখনৌর একটি ঘটনা। সেখানে একটি লোক ছিল, এক একজনের তো এক এক রকম মানে নেশা থাকে। সেই লোকটির নেশা হচ্ছে জুয়া খেলা। খুব ভয়ঙ্কর একটা হ্যাবিট, যে এর বহু মানুষ একবারে পথের ভিখিরি হয়ে যায়, বহু সম্পদ জলাঞ্জলি চলে যায়। তো সেখানেও হচ্ছে, এখানেও এই লোকটিও, সে হচ্ছে একদম এডিক্টেড, সাংঘাতিক। সে জুয়ো ছাড়া থাকতেই পারে না। সে পারলে মানে সেই সবাইকে বিক্রি করে দিতে পারে আর কি, এরকম। একবার সে তো খেলতে গেছে, তখন পুজোর সময়, মানে ওই নবরাত্রি ওদের তো ওরকম থাকে, তো সেই সময়টা ও খেলতে গেছে। এবং ও যা টাকা জমানো ছিল, লোকটা যে খুব বাজে চাকরি করতো তা কিন্তু না, একটা চাকরিই করতো। এবং সেই চাকরিতে সে যা রোজগার করতো তার বেশ মানে একটা বড় অংশ সে এই মানে অপদার্থ কাজে ব্যয় করতো। তো এরকম একদিন গিয়ে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে পুরোটাই হেরে গেছে। মানে বেশ কয়েক হাজার টাকা ওর হেরে গেছে। এবং হেরে যাওয়ার পর ও তখন ওখানে একটা চালু ইয়ে আছে বোধহয়, যে তার আবার ওখানে লোক মানে টাকা দেওয়ার জন্য বসে থাকে, যে তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে খেলো, মানে গোছানো আর কি ব্যাপারটা। তো যাই হোক, সে তাদের কাছ থেকে টাকা ধার করে এবং সেটা বেশ ভালো মূল্য, হয়তো 1050 টাকা সে ধার করে এবং তারপর খেলে এবং সেটা হেরে যায়। এবার তাহলে কী হবে? বাড়ি থেকে কিছু গিয়ে তোমাকে টাকা নিয়ে আসতে হবে, নাহলে তো তোমাকে মেরে ফেলবে। কারণ তুমি তো ইয়ে করেছো, 50,000 টাকা তুমি হেরেছো, সেটা তো গেলই, কিন্তু 50,000 টাকাটা তুমি আবার আরেকজনের কাছ থেকে লোন করেছো, তাহলে তো সেটা তো তাকে মেটাতেই হবে। ও তখন তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। যখন বাড়ি ফিরে গেছে তখন দেখছে যে ওর স্ত্রী বোধহয়, মানে ওই নবরাত্রির তো ওরা মানে সেগুলো পালন করে আর কি, সেই ড্রেস ফ্রেস সমস্ত রেডি করে রেখেছে এবং পাশে গয়না বাক্সটা রাখা। মানে সেই দিনকে ওরা তো 9 দিন ধরেই সাজবে এবং খুব সুন্দর করে ওরা সেজে গুজে তারপর গিয়ে তারপর মানে শালাঙ্কারাও হয়ে সুন্দর সাজগোজ করে তারপর ওরা গিয়ে ওই পুজো দেয়। তো সেটা কিন্তু ও সবটাই জানে এবং ও ঘরের মধ্যে ঢুকে দেখেছে যে ওরকম গয়নার বাক্সটা রাখা। গয়নার বাক্সটা খুলেছে, খুলে ওর যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে একদম অতি মানে ওদের পারিবারিক সূত্রে পাওয়া আর কি। সেটা কার ছিল, মানে ঠাকুমার কিনা, মানে ওই রকম আর কি, কোনো একটা বংশানুক্রমে ওরা পেয়ে এসছে, ওর ইয়ে মানে বউটি পেয়েছে আর কি। ঠিক সেই জিনিসটি একটা মানতাসা, একটা বেশ মানে সেটা হাতে নিলেই বোঝা যাচ্ছে যে খুব ভারী, তার মধ্যে প্রচুর ধরনের জিনিস বসানো, নানান রকম এই সমস্ত মানে রত্নখচিত বলতে যা বোঝায়, নানান রকম একদম চুনি পান্না টান্না সব বসানো, যার ফলে ও আর কোনো দ্বিধা করলো না, ওটাকে নিয়ে নিল। যে এই তো আমার একটা হলেই আমার লাখ টাকা হয়ে যাবে, এটা আমার কোনো ব্যাপার না। এত ভালো ভালো দামি দামি স্টোন বসানো ওটার মধ্যে, আর এতটা সোনা, পুরোনো দিনের জিনিস, সেটা একেবারে সলিড সোনা। সেটা নিয়ে গিয়ে ও কিন্তু একটা যেটা করেছে, সেটা ও দোকানে গিয়ে যদি বিক্রি করতে চায় তাহলে কিন্তু ওর খুব সমস্যা হবে। তার ফলে যার কাছ থেকে ওর টাকাটা লোন নিয়েছিল সেই লোকটার কাছে গিয়েই বলে, তুমি এটা তোমার কাছে রাখো, আমি যখন এটা আরও অনেক বেশি দাম, আমি তোমার কাছে মানে কয়েক মাস তুমি আমাকে সময় দাও, আমি তোমাকে টাকাটা 50,000 টাকা দিয়ে আমি এটা নিয়ে চলে যাব। তো সেই লোকটা বলেছে আচ্ছা ঠিক আছে। ও ঠিক আছে, ও ভাবলে 50,000 টাকা ও জীবনেও আমাকে শোধ দিতে পারবে না, এত সুন্দর জিনিসটা কিন্তু আমার হয়ে যাবে। সেই লোকটাও খুব প্রফুল্ল চিত্তে সেটাকে তুলে রেখে দিল, ভালো কথা। এরপর ও বাড়িতে ঢুকে দেখছে ওর বউ তো মানে পাগলের মতো খুঁজছে আর কাঁদছে, ভীষণ কাঁদছে। আর ওর মাটা, বাড়ির যারা বড় তারা
বউ ভীষণ বকাবকি করছে সেই বউটিকে যে হ্যাঁ তুমি একেবারে ব্যাগ কেলে বউ, একদম এইখানে তুমি গয়নার বাক্স রেখে দিয়ে চলে গেছো, কেন তুমি সিন্ধুকে তুলে রাখতে পারোনি? অদ্ভুত ব্যাপার, তোমারই দায়িত্ব এটা। হ্যাঁ, তখন সেই বউটা ভীষণ কাঁদছে যে এটা আমার পারিবারিক একটা আমি মানে এটা যে কার, আমার 5 বা 6 পুরুষ আগে থেকে আমার এটা আমি পেয়েছি, মানে মানে সেই হয় না ঠাকুমা তার তার নাতনিকে দিয়ে গেছে, সে হয়তো আবার তার নাতনিকে দিয়ে গেছে, সে আবার তার নাতনিকে দিয়ে গেছে, এটা বলছে এটা আবার বহুদিনের আগের, মানে 500 বছর বা তারও বেশি হবে, অনেক জেনারেশন বাদে মানে বংশ পরম্পরায় আমি এটা পেয়েছি। ওই জিনিস আমি আর বানাতে পারবো? আমি তো আর বানাতেই পারবো না, ওটা ক লাখ টাকা দাম এখন কে জানে। কিন্তু কোথায় গেল, বাড়িতে সব কাজের লোকদেরকে ধরা হচ্ছে, মানে বাড়িতে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খল ব্যবস্থা। ও যে মাঝখানে ঢুকেছিল বাড়িতে এসছে সেটা দু একজন দেখেছে ওকে, কিন্তু এটা যে ওর কাজ হতে পারে কারণ মাথাতেই আসেনি। কারণ সেই মেয়েটি তার সে বউটি সে স্নান টান করেছে, তারপরে এসছে, সে সব প্রসাধন সে জামাকাপড় পরেছে, প্রসাধন করেছে, হয়তো তার বাচ্চা টাচ্চাদের রেডি করেছে, তার অনেকটা সময় গেছে, এর মাঝখানে সে অনেকটা সময় গেছে। তারপরে যখন শেষে যখন পুজোর সময় হয়ে গেছে তখন সে গিয়ে ওই গয়নার বাক্সটি খুলেছে যে এবার লাস্টে সে গয়নাটা পরবে, তার তো মাথায় হাত। সে বাড়িতে তো কান্নাকাটি হুলুস্থুল, আর সেই নিয়েও প্রচণ্ড বাড়িতে খুব প্রতিবাদ চেঁচামেচি যে হ্যাঁ এরকম পুজোর দিন যে সোনার জিনিস হারিয়ে গেল, এত মূল্যবান একটা জিনিস হারিয়ে গেল, আবার তার উপরে হচ্ছে সেটা সোনা, আর তারপরে কান্নাকাটি হচ্ছে, মানে এ তো একেবারে গেল, মানে ভয়ঙ্কর। সংসারে আর কিছু রইল না, ভালো বলে কিছু রইল না, চূড়ান্ত বাজে জিনিস হতে চলছে, এই সব বলে টলে বাড়িতে সেই বউটি মানে মাতটাই খায়নি আর কি, সে এত অপমানিত হচ্ছে, তাকে একদম সবাই মিলে একদম ধুইয়ে দিচ্ছে। ও তো সবটাই দেখলো, দেখে টেকে বুঝলো যে না কেউ আমাকে সন্দেহ করছে না, বউ তো জানেই না যে ও মাঝখানে বাড়িতে এসেছিল, আর কেউই ওকে মানে কেউ রিলেট করতে পারছে না যে এটা ও করতে পারে। তো ও তো বেশ খুব মজা পেয়ে বাহ ভালো হয়েছে, ঠিক আছে ও গেছে গেছে, আমি তো জানি কি হয়েছে, ওটা আমি যদি 50,000 টাকা রোজ মানে গিয়ে যদি আমি ওই লোকটাকে দিয়ে 50,000 টাকা জমিয়ে ওই লোকটাকে দিয়ে যদি আমি জিনিসটা আনতে পারি তাহলেও ভালো, আবার যদি না পারি তাতেও আমার কিচ্ছু আসে যায় না, কারণ ওটা বউয়ের বাপের বাড়ির জিনিস, ও গেছে গেছে ভালো হয়েছে, এইসব অনেক কিছু ভেবে টেবে ও ছাতে চলে গেছে। ছাতে গিয়ে মানে হয়তো সিগারেট ফিগারেট খাবে এরকম, হঠাৎ ও শুনছে কানের কাছে আমার মান্তাসাটা নিয়ে নিলি। হট করে ওর ভীষণ ইয়ে লেগেছে যে প্রথম কথা স্ত্রীর গলা এটা নয়, আর এই ধরনের গলা বাড়িতে যে মহিলারা রয়েছে কারোর গলা এরকম নয়, আর সে যেন ঠিক কানের কাছে বলছে, ঠিক এইখানে এই ডিস্টেন্সে দাঁড়িয়ে তার মুখটা যেন এখানে এনে কেউ যেন বলছে তুই আমার মান্তাসাটা নিয়ে নিলি। ও ঝট করে ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়ে না কেউ তো নেই, কোথাও তো কেউ নেই। তখন ভাবছে আমি কি, দেখো আমি মনের একটা ইয়ে হচ্ছে আর কি। তখন ও দরজার মানে দিকে এগিয়ে গেছে যে নিচে নামবে, সিঁড়ির দরজার দিকে এগিয়ে গেছে, সিঁড়ির দরজাটা ধারাম করে বন্ধ হয়ে গেল, চোখের সামনে ধারাম করে বন্ধ হয়ে গেল। কী হলো এটা, কোথাও হাওয়া নেই বাতাস নেই, দরজাটা এরকম ধারাম করে বন্ধ হয়ে গেল কেন? ও ঘাবড়ে গেছে, তখন দেখছে ওখানে একটা মানে সেই পুরোনো দিনের ওরকম ওদের যা ড্রেস আর কি, এরকম বড় একটা ঘোমটা দেওয়া এরকমভাবে, সেটা একটা আবছা একটা মূর্তি, সে এরকমভাবে আমার মান্তাসাটা নিয়ে নিলি তুই, ওটা ফিরিয়ে দে। ওর আর কিছু মনে নেই, ও সেন্সলেস হয়ে যায়। ঠিক আছে, এবার ওই যে দরজাটা যে ভীষণ জোরে আটকে ছিল সেটা কিন্তু নিচে অবধি আওয়াজ গেছে, যে এত জোরে দরজাটা কি ওই লোকটাকে পড়ে গেল বা কিছু, সবাই দুদ্দার করে এসে দেখে ও অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার ও তো কী দেখেছে সেটা তো কাউকে বলতে পারছে না, ও কেন অজ্ঞান হয়েছে সেটা তো ওর বাড়িতে বলতে পারছে না। এরপর ওর মানে একটা কথা আছে না, জিনা হারাম হয়ে যায়, সেই রকম হয়ে গেল। ও যেখানে যায়, ও শুতে ঘুমোতে উঠতে বসতে ও সব সময় শুনছে ও কানের কাছে মান্তাসাটা ফিরিয়ে দে, আমার মান্তাসা দে, আমার মান্তাসা দে, কিরে তুই আমার মান্তাসা কোথায় নিয়ে গেলি, এই মান্তাসাটা নিয়ে। ওর তখন মানে একদম বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছে। ও বুঝতে পারলো যে আমি যদি এটা ফেরত না দিই, ও শুধু বউকে জিজ্ঞেস করলো মান্তাসাটা কে দিয়েছিল তোমাকে, বলেছে আমাকে আমার ঠাকুমা দিয়েছিল। বলে তাকে কে দিয়েছে, বলে তাকে বোধহয় তার ঠাকুমা। তাকে কে দিয়েছিল, তাকে বোধহয় তার ঠাকুমা। বলছে উফ বাবারে, আমি এটা কি মনে মনে ভাবছি, আমি এটা কী করেছি, আমি এইরকম ভয়ঙ্কর কাজটা করলাম কি করে, এর হাত থেকে আমাকে কে বাঁচাবে, এই মান্তাসা আমি এনে না দেওয়া অবধি তো আমাকে মেরেই ফেলে দেবে। ও
ওর জীবনের সব শান্তিটা শেষ। ও সারাদিনে বোধহয় 20 থেকে 25 বারও শুনতে পাচ্ছে মান্তাসাটা দে, মান্তাসাটা ফিরিয়ে নেওয়া, মান্তাসাটা দে। মানে ও কাছে মানে প্রচণ্ড বিরক্ত, এবং কোথাও ও একা থাকতে পারছে না। ওর মনে হচ্ছে বাথরুমে স্নান করতে গেলেও মনে হচ্ছে যেন দরজার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে। একেবারে ভয়ঙ্কর হয়ে গেল ওর অবস্থাটা। তখন ও কি করলো, ওর নিজের একটা মানে জমি ছিল আর কি, যে জমিটাতে ও পরবর্তীকালে বাড়ি করবে বলে ভেবেছিল, ও গোপনে সেই জমিটা বিক্রি করে দিল। সেই জমিটা বিক্রি করে প্রায় ওরকম, তখন তো আবার ওসব সুদ ফুদ থাকে, ওই টাকা ধার করলেই তো হবে না, সেটার এগেনস্টে মানে ওই পুরো ব্যাপারটা নিয়ে ওর প্রায় 70,000 টাকা, তখনকার দিনে 70,000 টাকা ওর ইয়ে হলো। সেই টাকাটা নিয়ে গিয়ে ও সেই জমিটা বিক্রি করে ওর বোধহয় ওরকম 80,000 টাকা মতো পেলো। সেই 70,000 টাকা তার মধ্যে গিয়ে ওই লোকটার হাতে দিয়ে ওইটাকে নিয়ে বাড়িতে এসে স্ত্রীর হাতে দিয়ে বলল, আমি নিয়েছিলাম, আমায় ক্ষমা করো তুমি, আমি নিয়েছিলাম। মানে ও বলে ও শান্তি পেল, বললো এই ঘটনা আমার উপর ঘটেছে। তখন ওর বউ বলল, আমি তো সেটাই জানি, আমি তো সেটাই বিশ্বাস করি, কারণ এটা তো মানে বংশ পরম্পরায় এটা পড়তে পারবে, বাইরে যে এটা আমি তো সেটাই ভেবে পাচ্ছিলাম না যে এটা যে নেবে তার তো তাকে তো একদম যার জিনিস সে তো জিনে হারাম করে দেবে। কারণ যদি বাড়ির মানে ওই যে নাতনির নাতনি, তার নাতনি, তার নাতনি এছাড়া যদি আর কেউ ওই জিনিসটা পড়েছে, তার অবস্থা খারাপ হয়ে গেছে। সে যতক্ষণ না ওটা খুলে ফেলেছে, বলে এটা তো আমাদের জানা জিনিস, বলে আমি তো সেটাই তো ভেবে পাচ্ছিলাম না, যে কাউকে তো এরকম চোখে দেখতে পাচ্ছি না যে ভীষণ তার উচাটন অবস্থা। এটাই তো ভাবছিলাম যে এবার কি তাহলে সেই জিনিসটা সরে গেল, তাহলে কি এটা যার মান্তাসা সে কি মেনে নিল যে অন্য কেউ নিতে পারবে, তাহলে কি চোরটা এত কি ধার্মিক না কি, বলে আমি তো এটাই ভেবে পাচ্ছিলাম না। এটা যে তুমি করেছো এটা হলে তো আমি প্রথম দিনই বলে দিতাম যে শিগগিরই আমার অন্য মানে গয়না বিক্রি করে তুমি ওই জিনিসটা নিয়ে আসো, কারণ তুমি এটা রাখতে পারবে না, তুমি এটা সহ্যই করতে পারবে না উনি তোমাকে এমন করবে। বললো বাপরে বাপ, আমি তো আমি শেষ, আমি শেষ। আমাকে মানে 24 ঘন্টা অন্তত 20 বার উনি আমাকে বলেছেন যে এটা এনে দে, এটা এনে দে, আমার মান্তাসা আমাকে ফেরত দাও, তুই মান্তাসাটা নিয়েছিস কেন, তুই ওটা রেখে দিয়ে আসলি, তুই কেন ওটা দিয়ে আসলি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ বাবা, এরকম যদি গয়নাও যদি হয় সেটা তো মানে আমি হলেও পরতাম না, যে ওরে বাবা সেই গয়না যদি আবার কেউ মানে বংশের যদি কেউ পরে তো ঠিক আছে, বাইরে যদি কেউ নেয় তাহলে সে শেষ। কারণ যার জিনিস সে একেবারে মানে শুরুতে তো জিনিসটা কারোর ব্যক্তিগত সম্পত্তি তো ছিল বটেই, তারপর নয় বংশানুক্রমে সেটা নিচে নেমেছে। এরকম হলে তো ভয়ঙ্কর জিনিস বাবারই। আমার মান্তাসাটা দিয়ে যদি করতে থাকে, ওরে বাবা। যাই হোক, তোমাদের কেমন লাগছে? ঠিক আছে, 1.5 ঘন্টা বলেছি, ঠিক আছে। এর পরে বোধহয় এর পরের মঙ্গলবার 28 তারিখ সম্ভবত আমার আরেকটা লাইভ আছে, 28 তারিখ। আচ্ছা সুমি, এইটা বললে ভালো। আর একটা গল্প প্লিজ, এটা নিশ্চয়ই রুমঝুম লিখছে, তাই না? আরেকটা গল্প প্লিজ, দেখি আমি বুঝেছি এটা নির্ঘাত রুমঝুমের কাজ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা খুব মারাত্মক জিনিস, ওরে বাবারে, রক্ষা করো। আচ্ছা, এবার কোন ঘটনাটা বলি। আচ্ছা, একটি মেয়ে শহরে থাকতো, ঠিক আছে। শহর থেকে তার বিয়ে হয়ে গেল গ্রামে, এবং সেটা বেশ মানে তাদের বেশ যৌথ পরিবার, বেশ বড় বাড়ি। তো সেখানে ওর বিয়ে হয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পর যখন প্রথম মানে বউকে সবার সঙ্গে, মানে তখনও বাড়িতে অনেকে রয়েছে,
বেশ ভালো ওই আত্মীয় স্বজন সব রয়েছে আর কি, সব ওই সব বৌভাত টৌভাত হয়ে গেছে, কিন্তু তখনও বেশ কিছু লোক রয়েছে। তখন একদিন ও কিছু কিছু রান্না কিন্তু জানতো, কিন্তু সব রান্না জানতো না। এবার ওকে ওর শাশুড়ি টাশুড়ি সবাই বলছে এই মেয়ে খুব ভালো, ভীষণ ভালো রান্না করতে পারে। তারা হয়তো খেয়েওছে, ওর হাতে রান্না খেয়েওছে আগে, বিয়ের আগে আর কি। তো এই সমস্ত সবার কাছে এমন ঢালাও প্রশংসা করতে থাকে, ও খুব মানে ভেতরে ভেতর প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়ে যায়। দিয়ে ও বলে কি যে সেদিনকে ও শুনলো যে বাড়িতে পোলাও রান্না হবে। পোলাওটা কিন্তু বাড়ির সবাই রান্না করতে পারে না, দু একজন খুব ভালো পারে পোলাও। ওর হঠাৎ কি মনে হলো, ও দেখেছে নিজের মাকে পোলাও রান্না করতে, কিন্তু ও কিন্তু নিজে হাতে কোনোদিন পোলাও মানে ওর থিওরিটিক্যাল জ্ঞান আছে, কিন্তু ও কিন্তু নিজে হাতে কোনোদিন করে দেখেনি। ও হঠাৎ ও বলে ফেললো আমি পারবো, আমি করি আজকে পোলাওটা, অত জনের বাড়ি ভর্তি লোক, আর পায়েসও করবে। ওর হঠাৎ মনে হলো ও পোলাও করবে, পায়েসও করবে। তখন ওর শাশুড়ি বললো তুমি নতুন বউ, তুমি এতজনের পোলাও পায়েস ওই বিরাট বিরাট জিনিসগুলো তুমি পারবে? কি দরকার, তুমি একেবারে নতুন তো, এত আঁচের মধ্যে তুমি কেন থাকতে চাইছো? মানে শাশুড়ি কিন্তু ওকে বাঁচাতে চাইলো। শাশুড়ি এসে সবার কাছ থেকে সরিয়ে নিয়ে এসে ওকে বললো যে তুমি কেন কেন এই জিনিসগুলো কেন করবে, তুমি নতুন বউ, নতুন সবে বিয়ে হয়েছে, তোমার কি দরকার? বলছে না মা, আমি বলে ফেলেছি আমি পারবো, আপনি দেখুন আমি ঠিক পারবো। তখন ওর শাশুড়ি মানে একটু ইয়েই হয় যে কি জানি বাবা, একটা নতুন বউ এরকমভাবে করবে এইসব। এবার ও যখন রান্নাঘরে ঢুকে সমস্ত ওকে ওই দুজন বাড়ির আর কি দুজন তারা হেল্প টেল্প করতে চাইছে। এবার ওদের খাওয়া মানে মাঝখানে কিছু একটা খাওয়াটা, ওদের পুজো টুজো কিছু একটা ছিল ওই সেদিনকে খাওয়া ঠাওয়ার জন্যে, মানে প্রসাদ খাওয়ার জন্যে আর কি ওই দুজন চলে যায়। তখন ও একাই রান্নাঘরের মধ্যে ছিল, এবং রান্নাঘরে ও বসে বসে ওই দুধ জাল দিচ্ছে আর কি। তখন বিরাট বিরাট উনুন, এবং তার মধ্যে বিরাট কড়াই। ও মনে মনে কিন্তু একদম ইষ্টনাম জপ করছে যে বাবারে এত বড় কড়াই হবে, আমি তো ভাবতে পারিনি, আমি তো এতজনের রান্না কোনোদিন। ও তো ছোট, ওদের পরিবার ছোট, এত বড় একেবারে একান্নবর্তী পরিবার, সেখানে এত বড় একটা জিনিস ও ম্যানেজ করতে পারবে কিনা ও কিন্তু ভয় লাগছে। তখন দেখছে ওই এই অনেক অনেক আছে, তো অনেক আত্মীয় স্বজন আছে, তো সেরকম একটা বউ এসছে। বউটাকেও আগে কখনো দেখেনি, কিন্তু ও বুঝতে পারলো যে বউটা ওকে খুব ভালোভাবেই চেনে। সে এসে বলল যে সরো, তুমি এই কাজটা কেন নিলে হঠাৎ করে, এত ইয়ে, তুমি জানো পোলাওয়ের যদি পান থেকে চুন খসে পোলাওটা পুরোটা নষ্ট হয়ে যাবে। পোলাও যদি 1 সেকেন্ড বেশি ফোটে তাহলে নষ্ট হবে, একটু কম হলে সেটা বিচ্ছিরি লাগবে খেতে। তুমি এত সমস্যার জিনিসটা নিলে কেন? তারপর পায়েস এতটা কেউ নেয়? তুমি নিজে একটা ছোটোখাটো মানুষ, তুমি কি দরকার এত? তখন বলছে আর বলো না, বলে ফেলেছি, হট করে বলে ফেলেছি। বলছে ঠিক আছে সরো, আমিও তোমাকে একটু হেল্প করছি। তখন বলছে যে তোমার নাম কি ভাই? বলছে আমার নাম নিস্তারিণী, আমার বর হচ্ছে মিলিটারিতে থাকে। তো তোমার বাড়িটা কোথায়? বলছে এই যে পুকুরের ওই ডান দিকের দেখতে পাচ্ছ ওই যে গাছগুলো রয়েছে, ওর পেছনেই আমার বাড়ি। বললো ও আচ্ছা আচ্ছা, তুমি কি এই বাড়ির কেউ হও? বলছে হ্যাঁ, তো তুমি আমাদের মধ্যে আত্মীয়তা আছে, তো আমরা তো আত্মীয়। বললো ও আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে। বলে তখন সেই নিস্তারিণী ওর হয়ে বা ওকে প্রচুর হেল্প করলো, ভালো রান্না বান্না করে ঠরে খুব তাড়াতাড়ি হয়ে গেল। পোলাও ঠোলাও দারুণ সুগন্ধ একদম বার হলো। ওই যতবার ওই মেয়েগুলো আসছে ও শুধু বলছে এইটা আনতে বলো, ওইটা আনতে বলো, এবং ও শুধু বলে দিচ্ছে ঘি আন, এই কিশমিশ আন, এই আন, ওই আন। তারা শুধু দৌড়াদৌড়ি করে সব জিনিসগুলো এনে ঠেনে দিল। আর ও খুব সুন্দর করে একদম দারুণ, যেরকম পায়েসের গন্ধ সেরকম পোলাওয়ের গন্ধ, একদম বাড়ি একদম মাত হয়ে গেল। তখন নামিয়ে ঠামিয়ে দিয়ে নিস্তারিণী বললো তুমি খেয়ে যাও, তুমি এতক্ষণ রান্না করলে, তুমি খেয়ে যাও। বলছে আমি এই স্নানটা করেই আসছি, তুমি চিন্তা করো না, আমি স্নান করে আসছি। তারপরে তো ও নিজের শ্বশুরবাড়ির ও নিজে স্নান করতে চলে যায়। তারপরে ওকে তো আর কেউ রান্না মানে নিতে কেউ বলবেন, সবাই একবারে ধন্য ধন্য বললো অসাধারণ অসাধারণ, এরকম পোলাওও কেউ খায়নি, আর এরকম পায়েসও কেউ খায়নি, এইরকম জিনিস দেখাই যায় না। এত ভালো এত ভালো, মানে বউটার
প্রচণ্ড প্রশংসা হলো। তারপরে আলটিমেটলি কিছুদিন মানে 3-4 দিনের মধ্যে সারা বাড়ি যে যার কাজে টাজে চলে গেল, যে কজন বাড়ির লোক সংখ্যাও যথেষ্ট। তা ওর তারপর মনে হলো যে আরে নিস্তারিণী তো অনেক দিন আসেনি, আমি যাই একটু নিস্তারিণীর সঙ্গে কথা বলে আসি। তখনও দুপুরবেলা তখন ও ভাবলো যে এতক্ষণে নিশ্চয়ই নিস্তারিণীদের বাড়িতেও এত দুপুর তো সবাই ঘুমাচ্ছে, আমার তো ঘুম আসছে না, আমি একটু যাই গিয়ে ওই পুকুরের ধার দিয়ে গিয়ে, ও তো বলেছিল ওইখানে গাছ আছে, গাছের পেছনে ওদের বাড়ি আছে, আমি যাই একটু ওখান থেকে না ঘুরে আসি। ও তখন ওখান দিয়ে হাঁটতে শুরু করেছে, হেঁটে 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 ওই কী বলে ওই পুকুরের ধার দিয়ে হাঁটতে 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 ওই জায়গাটাও কোনো দিন কিন্তু আসেনি। এসছেই তো দিন 10-15 হয়তো ওর বিয়ে হয়েছে, তো ও তো আর সব জায়গাটা যেন একটু এক্সপ্লোর করবে আর কি ব্যাপারটা, এরকমভাবে ও হাঁটতে 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 ওই গাছের, তখন দেখছে বেশ কিছুটা সুপারি গাছ রয়েছে, পরপর সুপারি গাছ তো সরু সরু, মানে অনেকটা ওই বাঁশের বেড়ার মতো লাগছে আর কি। তো সেটার ভেতর দিয়ে আবার এরকম সরু একটা পথ আছে, তবে তোর পথটা দেখে মনে হলো বাবা এত সরু কেন পথটা দিয়ে কি কেউ হাঁটে না, বোধহয় নিস্তারিণীদের নিশ্চয়ই অন্য কোনো দিক দিয়ে রাস্তা আছে, এই রাস্তাটা নিশ্চয়ই কম ব্যবহার করে, একেবারে সরু, মানে প্রায় ঘাসে ঢেকে গেছে আর কি, বোঝা যাচ্ছে রাস্তা আছে কিন্তু দুদিক দিয়েই যেন ঘাস এসে রাস্তাটাকে ঢেকে দিচ্ছে, আরেকটু পরিষ্কার হলে ভালো হতো, এসব ভাবতেও এগিয়ে চলেছে। এগিয়ে যখন যাচ্ছে বেশ মানে তারপরে আবার দেখছে একটু আম কাঁঠালের একটু বুঝছে কোনখানে থাকেটা কোথায়, আম কাঁঠালের জঙ্গল তো না, মানে বাগান শুরু হয়ে গেল, এটা কী ব্যাপার, আগে এত সুপুরি গাছ, আর অত সুপুরি গাছ ছিল বলে ও দূর থেকে কিছু দেখতে পায়নি। ঠিক এই সময় ও শুনছে যে পেছন থেকে ওর কিন্তু মানে দিদি শাশুড়ি, যে ঠাকুমা শাশুড়ি, সে বলছে এই বউ এই মুখ কী যেন ওর নাম ছিল, এই কিরে তুই কোথায় যাচ্ছিস, সেই দুপুরবেলা তুই কোথায় যাচ্ছিস। সে ওকে দেখতে পেয়েছে, তিনি বোধহয় ছাতে গিয়েছিলেন কিছু বড়ি ছড়ি দিতে, তিনি ওই রকম হঠাৎ করে তার কি মনে হয়েছে উনি উঠে দাঁড়িয়ে ও দেখছে যে ওই বউ ওখান দিয়ে যাচ্ছে, আর নতুন বউ তো সে একটু লাল ঢাল একটু ঝকমকে শাড়ি টাড়ি পরে থাকবে, তখন সে সবে তার বিয়ে হয়েছে, তার তখন সবই নতুন। তা উনি দেখতে পেয়েছেন, দেখে ওখান থেকে ডেকেওছেন, ও শুনতে পায়নি, তখন উনি একবারে দুদ্দার করে নেমে আসছেন। যখন উনি দুদ্দার করে নেমে দৌড়ে আসে, তখন বাড়ির আরও 2-1 বাচ্চা আর কি, ওর সম্পর্কে ওর ননদ হয়, তারাও কিন্তু পেছনে আসছে, এবং তখন ভদ্রমহিলা কোনো দিকে না তাকিয়ে দৌড়ে এসছে আর কি, এসে বলছে কী রে তুই ওদিকে কোথায় যাচ্ছিস, বলছে নিস্তারিণীদের বাড়িতে যাচ্ছি। কার বাড়িতে যাচ্ছিস, বলছে নিস্তারিণীদের বাড়িতে। ও নিস্তারিণীদের বাড়িতে যাচ্ছিস, আচ্ছা এখন নিস্তারিণীদের পাবি না, এখন ঘরে চ বউ বা ঘরে আয়। তখন বাকি 2 যে ওর যে দেওর বা ননদ, তারা ওর মুখের দিকে তাকিয়ে বলল নিস্তারিণীদের বাড়ি, নিস্তারিণী সে কি বেঁচে আছে নাকি, মানে বলছে ওখানে কারোর বাড়ি আছে নাকি, ওই বাড়িটা কবে ভেঙে চুরে, ওটা তো আমাদের পূর্বপুরুষের বাড়ি। তখন ওই যে ঠাকুমা সে বলছে এখানে দাঁড়িয়ে এইসব কথা তোমরা কেউ বলবেই না, ঘরে চলো, আমি তারপর সমস্ত ঘটনা তোমাকে বলবো। বলেও ঘরে চলে আসে, ওকে বাড়িতে নিয়ে আসে, ওর তো সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে, বাবা সে আবার কি বলছে, ওরা নিশ্চয়ই বেঁচে নেই, কী বলছে, আমি তো এই তো সেদিনকে ও এসেছিলো এরকমভাবে বলে হ্যাঁ, তখন ওর ঠাকুমা বলে যে হ্যাঁ আমি তো এই পোলাও খেয়ে তো আমি তাই ভাবছি যে শহরের মেয়ে এত ভালো, শহরের মেয়ে রান্না করতে পারে না সেটা কথা না, কিন্তু কথাটা হচ্ছে এই যে মানে আমাদের যে সব পরিবারের কিন্তু রান্নার একটা ধরন থাকে, বলে আমাদের যে বাড়ির একদম টিপিক্যাল আমাদের বাড়িতে যে ধরনের পোলাওটা রান্না করা, যে গন্ধটা হয়, সেই গন্ধটাই বার হয়েছিল। আমি তো সেটাই ভাবছিলাম যে তুমি আমাদের পরিবারের এই জিনিসগুলো জানলে কী করে, সবার বাড়িতেই কিন্তু ওই গরম মশলা বা ঘিয়ের একটা পরিমাণের ব্যাপার থাকে, সব বাড়িতে কিন্তু একরকম পোলাওয়ের ইনগ্রিডিয়েন্টস সব এক হলেও সবার বোঝা যায় এর রান্নার সঙ্গে এর রান্নার পার্থক্য আমরাও কিন্তু বুঝতে পারি। তো ঠিক সেরকমভাবেই বলে আমিও তো সেটাই ভাবছি যে আমরা কী ধরনের পায়েস পছন্দ করি বা আমরা কী ধরনের পছন্দ করি তুমি জানলে কী করে, এটা আমার কাছে মনে হয়েছিল কিন্তু আমি কারোর কাছে বলিনি। এবার তো আমি বুঝতে পারছি যে নিস্তারিণী এসে তোমাকে সাহায্য করেছে। নিস্তারিণী হচ্ছে ওনার সম্পর্কে কোনো এক ধরনের
একটা সম্পর্ক জাফা এরকম কিছু একটা হবে আর কি, সেরকম হতো। কিন্তু সেটা হচ্ছে ওই যে বড় পক্ষ ছোট পক্ষ থাকতো, আগেকার দিনের তো খুব এইসব থাকতো না, বড় পক্ষ ছোট পক্ষ বলে ওদের বাড়িটা হচ্ছে ওই আম কাঁঠালের বাগানের পরই। কিন্তু সেই বাড়িতে এখন আর কেউ নেই, একটা মানে পুরো বাড়িটা ভেঙে পড়েছে, ওদের অবস্থা খুবই খারাপ ছিল। নিস্তারিণী প্রায়ই এসে এই বাড়িতে মানে রান্না বান্নার কাজগুলো করতো, মানে অতজনের রান্না তো, সে ভীষণ ভালো রন্ধনপটুষী ছিল। কিন্তু সে ওইরকম কলেরা হয়ে সে ওখানে মারা যায়, এবং ওই বাড়িতে যারা যারা ছিল সবার কলেরা হয়েছিল, ওই বাড়িটাতে কেউ বেঁচে নেই। বাড়িটা এখন মানে অযত্নে এবং ইয়েতে একেবারে ভগ্নপ্রায় হয়ে গেছে। এবং ওনাদেরও যেহেতু মানে হয়তো ওই বাড়ির যে এখন যে পাবে আর কি, যার পাওয়ার কথা, সে আসছেও না, সে শহরে থাকে, সে এখানে আসেও না, সে প্রপার্টি সে দাবিও করে না বা কিছু, যার ফলে ওই বাড়িটা একেবারেই গেছে। আর নিস্তারিণীও মারা গেছে বহুদিন আগে, প্রায় 40 বছর আগে। সে খুব অল্প বয়সী থাকতেই কিন্তু সে মারা যায়। তার বলল, আমার তো সেটাই খুব লাগছিল যে তুমি আমাদের বাড়ির এই জিনিসগুলো জানলে কী করে। তো এইবার আমি বুঝতে পারছি যে নিস্তারিণী হয়তো দেখেছিল যে সর্বনাশ করেছে। সরি, এটা পুরো উল্টে গেল, সরি সরি সরি, এটা আমার কোনোদিন হয় না। যাই হোক, আমি নিজেই ধাক্কা দিয়ে ফেলেছি, থাকো বাবা। আচ্ছা, ঠিক আছে। ও বাবা, অনেকক্ষণ অনেকক্ষণ বলেছি, 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আবার আমি আসবো এই সামনের মঙ্গলবারে, পরের মঙ্গলবার 28 তারিখ মঙ্গলবার পেয়েছি এবার আমি স্লটটা। সবাই সঙ্গে থেকো, সবার কীরকম লাগলো আমাকে একটু জানিও, কমেন্ট করে জানিও। ঠিক আছে, আসি তাহলে, সবাই ভালো থেকো, গুড নাইট।